জনমনে মরণতক্ক করি। আরেকটা ব্যাপার কি হচ্ছে, আমাদেরটাই এই কালচারটার মধ্যে ইকুয়ালিটি আছে। ইকুয়ালিটি কেমন কি, আমাদের একটা লোকে যে ধর্মটার হেড বা মালিক এরকম নাই। আমাদের আশ্চর্য হয়ে যাবে বিকাশদা, আমাদের এই পুরোহিতের কাজটা এই কোন গ্রামের সহিসীরা করে, কোন গায়ের কালিন্দিরা করে। আমরা দেখি এই ষষ্ঠী দল যাতে হবে, তো ষষ্ঠী দলের পূজাটা আমাদের গায়ে করে সহিস মহিলা। আশ্চর্য হয়ে যাবে। ফলে অন্য ধর্মের সঙ্গে, অন্য রিলিজিয়ানের সঙ্গে আমাদেরটাকে তুলনা করা একদম সম্পূর্ণ আমি বলবো মানে উচিত নয়। কারণ আদিবাসী জীবন দর্শনটাকে বুঝতে হবে। একটা মানুষের ধর্মে বলে মানুষ গঠন করে। আমরা আপনারা পরীক্ষা করে দেখতে পারবেন, আজ হাজার হাজার বছর আদিবাসীরা যে কালচারে বড় হয়েছে, তাদের বিবেক আর মানবিকতা অন্য কোন জাতির মধ্যে নাই। গোটা দেশের লোকে আদিবাসী মানে বুঝে সরল সহজ, তো সেইটা পাই কোথায়। এই যে মধুদা বলল যে একটা মানুষ যদি রক্ত দেখে সে নিষ্ঠুর হতে পারে। আমরা তো বাঘ ভালু হাতি ঘোড়ার সঙ্গে লড়াই করে আমরা মানুষ হয়েছি, কিন্তু কোন আদিবাসী আইতক্য না হিংসা হয়েছে, না কোথাও তার নজির আছে, না ঠক হয়েছে, না প্রবঞ্চক হয়েছে, না লুটের হয়েছে। তাহলে মানুষ করার কারিগর যদি কারো পাশে আছে, সেটা আদিবাসী দর্শনের মধ্যে আছে। কারণ আদিবাসীরা এখনো সহজ সরল হয় তার সমস্ত এই জনমনে মরণতক্ক আর 12 মাসের পরব কিহারের মাধ্যমে। কারণ আমরা এই যে আরেকটা জিনিস মধুদা বললো প্রকাশ্যে, দেখুন প্রকাশ্যের মানে কন্ট্রোলটা না করলে হবে না। প্রকাশ্যে আছে, আমরা আগে বললাম না বুঝে না, প্রকাশ্যে বললো। প্রকাশ্যে মানে যে ওই জায়গাটা যাবে না হলো, অথচ তাকে আমরা জোর করে দেখাচ্ছি। মনে করলাম একটা আমি জাস্ট উদাহরণ দিই, যে বাসে চাপলে বমি করে হলো, তার বাসে চাপ পৌঁছে দিল, তার জন্য বাসটাকে বন্ধ করা উচিত না। ওই মধুদা মধুদা ওটা আমাকে বলতে দাও, একজনের বাসে চাপলে বমি করে, তার জন্য বাসটাকে বন্ধ করা উচিত না। উচিত নয়, ওয়াকে অন্য কিছু যাওয়া দরকার। তো আমাদের যত রিচুয়াল হয়, এই যে পাতা পূজা হয়, ধর্ম পূজা, কোনো মাঝ রাস্তা মোড়ে হয় না, আমাদের বহালে হয়। যারা ওইটা সহ্য করতে পারবেন, যাদের ওই ক্যাপাসিটি আছে, তারাই যায়। আমাদের গরম ধান বলো, জায়রা ধান বলো, কুদরা ধান বলো, কোনো ওইটাকে মানে এই পাবলিকের ডিস্টার্বের কোনো জায়গা নাই। কারণ আমি যাকে নিমন্ত্রণ দিই সে জানে ধর্ম পূজায় কি হয়, সেই মানসিকতা নিয়ে পূজায়। আর আরেকটা ব্যাপার, রক্ত দেখলে, আজ আমি ব্লাড ডোনেশন কি করবো, রক্ত দেখলে যদি আমি ফিট থাকি, রক্তের ব্যাপারটা আলাদা। এক একটা মানুষের বিচিত্র, এক দুজনের জন্য ওটা নিয়ম কানুন কখনো হতে নাই পারে যে ওইটা দেখলে নৃশংস হয়ে যাবে। আমরা তো দেখলি আদিবাসীদের মধ্যে আজ তো কোনো একটা বড় দস্যু ডাকাত কোন হতে পারেছে, এত কিছু ধর্ম পূজা করে হতে পারলে আজ আমরা দেশটাকে শাসন করতে, বহিরাগত আক্রমণে আমরা বাঁচতি। কারণ আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, মাংস খাওয়ার, প্রোটিন যোগাবার যে বিধানটা আছে, সেটা কিন্তু আমাদের ট্রেডিশনালি। আর তার ভিতরে যে কৃতজ্ঞতা বোধের ব্যাপার, যে আমাদের মধ্যে কুসংস্কার নাই কি, যেটা ধর্মের ইয়াই বলে যে সেইভাবে কল্পনা প্রস্তুত আমাদের না। আমাদের কত পূর্বে জানিয়েছিল এই প্রকৃতিটা সৃষ্টি হয়েছে মাত্র 5টি সম্পদে বলে সূর্যকে ডাইরেক্ট দেবতা মানুষ যাই করুক। আমরা জানি যে পূজা করলেও সূর্য উঠবে, না করলেও উঠবে, কিন্তু আমাদের একটা কৃতজ্ঞতা আছে। সেই কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য আমরা করি। আমরা এটা নাই মনে করি আমাদের যত ধান আছে, গাছ আছে, আমরা প্রকৃতির উপরে নির্ভরশীল। বলে প্রকৃতিবাদের উপরে এই যে যুক্তিবাদীদের এই যে রিটেন কমপ্লেন, এইটার কিন্তু আমি একদম পুরা এই আপত্তি জানাই। যারা যে সংস্কৃতি নিয়ে এই দেশের বিভিন্ন রকম দুষ্কৃতি তৈরি হয়েছে, সেইগুলোর উপরে আঘাত আনা, তাদের ওইটা দেখে অন্য কিছু দেবে। কিন্তু আদিবাসীরাকে অ্যানালাইসিস করে দেখা হোক যে আজ তো কোনো আদিবাসী না ওইটার থেকে এইরকম ইয়াই পড়েছে। আচ্ছা আমি আমার লেখার ফলে আরেকটু আচ্ছা ছোট করে অ্যাড করবি, ছোট করে। মধুদা ধর্ম বলতে কি বুঝেন আমরা জানি না, তবে আমরা আদিবাসীদের ধর্ম বলতে যেটা বোঝায় সেটা হলো আমাদের কর্মই ধর্ম। সে জায়গা থেকেই ঠিক ধর্ম মানে কর্মই পূজা, কর্মই ধর্ম, একদম ঠিক। আমি আসতে পারি দুজনের একটা জায়গা যে প্রাথমিকভাবে আশা করি যদি অনেক পরিচয় আছে। মধুদা কিন্তু নিজের কথা কোথাও বলেননি। দীপেন বাবু যেটা বলেছিলেন আমরা আইন মেনে চলি, ল অ্যাবাইডিং সিটিজেন। মধুদা কিন্তু সেই আইনের ধারা, আইনকে উল্লেখ করে বলছিলেন। তার পাল্টা দীপেনদা সেখানে সাংবিধানিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকারের রক্ষা কবচ আছে, সেই জায়গাটা আছে। তো যদিও আমি একটা কথা মধুদার কাছে পরে আসবো, তার আগে পিন্টুর কাছে যাবো। আমি মধুদাকে প্রসঙ্গটা দিয়ে রাখি। মধুদা যে আইনের কথা বলল, প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমাল অ্যাক্ট 1960, দীপেনদা শুনলে খুশি হয়। সেই অ্যাক্টের মানে সেই অ্যাক্টেরই সেকশন 28 কিন্তু এই ধর্মীয় কারণে যে সমস্ত পশু বলি সংক্রান্ত আছে সেই সেকশন, সেটাকে ছাড় দেওয়া আছে। এই ব্যাখ্যা আমি দেবো মধুদার কাছে, তুমি ভাবো। তার আগে পিন্টুকে আমি সরাসরি চলে আসি যে অনেক বিষয় হলো নিবেদার কথা থেকে ধর্ম চলে এসছে।
এই পশু বলিত জায়গাটা থাকে, শুরুতেই থাকছে যে ধর্মের নামে পশু বলি। আমরা দেখা গেল এই যে আমরা যারা এখানে আসছি, রবিবার হোক ছুটির দিন হোক, অন্তত বড় একটা অংশ যদি নিরামিষে না হয়, ঘরে গেলে মাছ নিয়ে যাই, মাংস অন্তত ছুটির দিনগুলো সেসব থাকবে। কিন্তু মূল জায়গাটা হচ্ছে ধর্মের আলোকে এই পশু বলিটা। কেউ বলছেন প্রকাশ্যে, কেউ বলছেন পুরোটা, কেউ বলছেন নিষ্ঠুরতা। তাহলে আমরা কোনটাকে ধর্ম মানি? মানুষ যে নিপেন্দা বললো যে মানুষের মধ্যে যে প্রোটিন খাবার আমাদের শিশু সহ সবাইকে দেওয়া, তার মধ্যে অন্যতম মানুষ, সেটা আমাদের প্রায় অপরিহার্য না হলেও অন্যতম অবিচ্ছেদ্য দিকে চলে গেছে আমাদের এই খাদ্যাভ্যাসগুলো। তো সেক্ষেত্রে ধর্ম কি শুধু মানে মানবতারই ধর্ম, নাকি সেখানে কোথাও কিছু আরো অন্য কিছু পরম্পরা, অনুশাসন, যেখানে আমাদেরকে শৃঙ্খলিত ভাবে জীবনযাপন করার এজে? আপনার বিজ্ঞান ও যুক্তি সমিতির মতে বা আপনার মতে কি ধর্মটা ঠিক কি? এবং ব্যাপার হচ্ছে যে আমরা যে ধর্ম বলতে যেগুলো জানি সেগুলো হচ্ছে রিলিজিয়ান, ইংলিশে এগুলো রিলিজিয়ান, পন্থা। এখন ধর্মের যে বৈশিষ্ট্য আমাদের দাদা বললেন দীপেন্দা, পূজা, পাতা পূজা, পূজার আবেগ দিয়েই তো ধর্মটা আসে প্রথম থেকে, ঠিক আছে? যেটা আমি শ্রদ্ধা করি, সেটা বৈজ্ঞানিক কারণ থাকুক না থাকুক, প্রাথমিকভাবে প্রিমিটিভ হয়েছে যারা প্যাগানিস্ট ছিল সেখান থেকেই এসেছে। পূজার কথা আমি যদি ভাঙি, পূর্ণরূপে জানি। পূর্ণরূপে আমি কি জানি? সত্য জানবো, তার প্রাত্যহিক জীবনের সঙ্গে আমার রিলেশন আছে কি সেটা জানবো। এরপরে উদাহরণ দিই, সব থেকে বড় আদিবাসীদের বাস এক সময় ছিল ইউরোপে। এখনো কিছু কিছু আদিম পন্থা আছে, সেটা একদম পন্থাসা হয়ে গেছে। ওখানে যারা ভাইকিংদের একটা অংশ তিমি শিকার করে, তিমি শিকারটাকে তারা ওটা কালচার মনে করে, যেন এটা একটা সংস্কৃতি। এখন ব্যাপার হচ্ছে ইউনাইটেড নেশনস এবং অন্যান্য যে মানে ওই প্রাণীর অধিকার নিয়ে যাদের কথাবার্তা বলে যে সমস্ত সংস্থাগুলো, তাদের মধ্যে তো শিক্ষিত আছে। ইউরোপীয়দের মধ্যে একটা অংশ তারা ওটা করছে, প্রাণী হত্যাটা করছে, যেটা কোনো প্রয়োজন নেই, তারা কাস্টমস হিসেবে তুলে দিচ্ছে। আবার একটা বৃহত্তর অংশ কি করছে যে না, ওটা এখন আর দরকার নেই, আমরা সেটাই করব যেটা আমাদের করার প্রয়োজন, যেটা আমাদের বাস্তব হয়েছে সেটাই করব। অনেক কিছু চেঞ্জ হয়েছে, যেমন একসময় নরবলিটা একটা সংস্কৃতির অঙ্গ ছিল, এখন তার শুনি আমরা, কিন্তু ওটা ধরা পড়লে কি শাস্তি, তার শাস্তি, এবং যারা আমরা এই চরম শাস্তি হবে, এটা বিধান আছে সংবিধান, ঠিক আছে? এরপর আমাদের নিপেন্দ্র যেটা বললেন যে ঠিক আছে, আমরা তো সমস্ত কিছু তার আবেগ দিয়ে বিচার করবো না, সংবিধান যেটা লেখা হয়েছে সেটা অনেক কিছু ভাবনা চিন্তা করে। আমাদের দেশের সংবিধান সব থেকে বড় সংবিধান, মানে এই যে ভেতরে ধারা, উপধারা, অনুচ্ছেদ, এত কিছু মানে ভাগ করা আছে, সেগুলো আমাদেরকে যদি আমি নিজেও অতটা বুঝতে পারিনি, সংবিধান অনেকবার পড়েছি, তা বুঝতে পারিনি। আমি যেটা বলছি এখানে যে মৌলিক কর্তব্য, যেমন অধিকার আর কর্তব্যগুলো তো পারস্পরিক সম্পর্ক। আমি কর্তব্য করব তবে তো আমি অধিকারগুলো ভোগ করব, তাই তো? এটা হওয়া উচিত। তা আমি যদি ধরুন আমার সংসারের জন্য আমি ইনকাম করলাম, তবে তো আমি খেতে পাবো, আমি কর্তব্যটা তার পরিপ্রেক্ষিতে আসছে। এখন প্রথমে আমাদের কর্তব্যের প্রথমেই বলা আছে কি যে সংবিধান মেনে চলা, এর আদর্শ এবং সংস্থাসমূহ, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীতকে শ্রদ্ধা জ্ঞাপন করা, ঠিক আছে? এটা প্রথম আছে। আচ্ছা, তারপরে বর্গীজত একটা আছে, মানে এটা অষ্টম। এটা দেখুন, এটা খুব ভাইটাল জিনিস। যা কিছু এই কর্তব্যটা বললে পারো না, বাকি কাস্টমগুলো আপনার মতো চলে মানে সাইডে পড়ে যায়। কি আছে বলছে? আমাদের যেটা কর্তব্য, বৈজ্ঞানিক মানসিকতার প্রসার, মনুষ্যত্ববোধের প্রসার। এই ধর্ম যেটা বলছেন, ধর্ম কথাটা তো বলে সংস্কৃত থেকে, কিন্তু অ্যাকচুয়ালি পালি ভাষা থেকে এসেছে ধর্ম, ঠিক আছে? তার মানে আমার যেমন আচরণ হবে সেটাই আমার, যদি খারাপ আচরণ হয় সেটাই আমার ধর্ম, ভালো আচরণ হয় সেটাই আমার ধর্ম, কুসংস্কার যদি আচরণ হয় সেটাই আমার ধর্ম। ধর্ম সমস্ত কিছু হয়। তো যেটা বলছি মনুষ্যত্ববোধ, এটা একটা আছে। আর কি? অনুসন্ধান আর সংস্কারের স্পৃহা বিকাশ করা। আজকে আমরা সভ্যতা এতটা এগিয়ে গেছে সংস্কার করে করে। মনে রাখবেন, আমাদের কুর্মী, আদিবাসী বা অন্যান্য যারা আদিবাসী সম্প্রদায় আছে, এমনি যারা অআদিবাসী সম্প্রদায়ের আছে,
তারাও কিন্তু এগিয়ে এসেছে এই সংস্কারের ধারা বয়ে। আমারও পারিবারিক অনেক কিছু ছিল, এখন আমি সেগুলো থেকে মুক্ত হয়ে গেছি। আমাকে অনেক কিছু বলে, কিন্তু আমার ভালো দিকটা কি আছে, আমার দিকে পাশাপাশি কিন্তু অনেকে শিখছে, তারাও সেই মোটিভেশনে আস্তে আস্তে আসছে। তো এখন ঘটনা হচ্ছে যে সংস্কারের স্পৃহাটা আমাদের দরকার, সেটা কোনখান থেকে আসবে? সেটা আমাদের অধিকারের থেকে কিন্তু আসে না, যে আমার অধিকার থেকে, আমার আবেগ থেকে, আমার মনুষ্যত্ব থেকে, আমার শিক্ষা থেকে আসবে। যে না, আমাদের এই যে যদি আমরা পশু শিকার করি সমমত ভাবে, যে কোনো জায়গায়, গোটা পৃথিবীর পরিপ্রেক্ষিতে বলছি, সে ভাইকিংদের তিমি শিকার করাটা হোক, আর এখানে আমাদের অযোধ্যাতে সেন্দ্রাতে যে বৈশাখ মাসে যেটা করা হয় সেটাও, আমি মনুষ্যত্বের বিচার করবো যে সত্যি কি এটা আমার প্রয়োজন আছে। এক সময় বাঁকুড়ার টেলিয়াপা ধরে প্রচুর কাড়া বলি, এখন আমাদের জঙ্গলমনে অনেক জায়গাতে হয়, মানে কাড়া বলিটাকে একটা প্রতীক হিসেবে ধরা হতো যে মানে বীরত্বের, ঠিক আছে। প্রথমে কিন্তু মাংস খেত, এখন কাড়া বলি দেওয়ার পরে জিজ্ঞেস করবেন বেশিরভাগ ক্ষেত্রে সেই কাড়াটাকে মানে বলি দেওয়ার পর ফেলে দেওয়া হয়, হয়তো প্রসাদটা একটু বা রক্তটা একটু মাংসটা একটু খিচুড়ির সঙ্গে বেশিরভাগটা ফেলে দেওয়া হয়। আমি যতটুকু জানি, ভুল হতে পারে, তবে আমার কাছে যেটুকু খবর আছে আমি এটুকু জানি যে বেশিরভাগটাই ফেলে দেওয়া হয়। এবার দেখুন, ফেলে দেওয়াটা তো একটা সম্পদ নষ্ট। আমাদের ভারতে প্রায় 30 থেকে 40 কোটি লোক প্রতিদিন রাত্রেবেলা না খেতে, এখানে আমিষ নিরামিষের প্রশ্ন আসছে না, আমি এটা খাবার হিসেবে দিই, তাহলে খাবারটা নষ্ট হচ্ছে। এবং ভারতের একটা ঐতিহ্য আছে, ওই যেমন ঐতিহ্যটা বললেন, ভারতের একটা ঐতিহ্য আছে, আজ থেকে 2600 বছর আগে এই পশু হত্যা নিয়ে, পশু বলির বিরুদ্ধে কিন্তু একটা আর্থসামাজিক ভাবে একটা আন্দোলন তৈরি হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে কিন্তু এই যে প্রাতিষ্ঠানিক ধর্মগুলো প্রাথমিক রূপগুলো প্রকাশ পেয়েছিল, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্মের উৎপত্তি কিন্তু ওইখান থেকে এসেছিল, যে না অবাঞ্ছিত পশু বলি প্রকাশ্যে এগুলো দেওয়া যাবে না, ওইখান থেকে কিন্তু পন্থাগুলো এসেছে। আর এগুলো আমরা মেনেও নিয়েছি। উত্তর ভারতে একটা বৃহৎ অংশ কিন্তু দেখবেন এখন নিরামিষ খায়, কিন্তু তার প্রেক্ষাপটটা কি, যে না পশু বলি দেব। আবার পূর্ব ভারত, দক্ষিণ ভারতে কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস, সেখানে কি, সেখানে কিন্তু মাংস বা মাছ খাওয়াটা, আমিষ জাতীয় প্রাণীজ আমিষ খাওয়াটা একটা রীতি রেওয়াজের মধ্যে, আমার পূর্ব ভারতের রীতি রেওয়াজের মধ্যে চলে আসছে। এখন ঘটনা হচ্ছে যেটা প্রকাশ্য এবং যেটা হচ্ছে ওই আমরা চাক্ষুষ যেটা দৃশ্য দূষণের পরিপ্রেক্ষিতে আমার মধুদা বললেন, সেইটা কিন্তু আমাদের সাংবিধানিক দায়ের মধ্যে আমরা কিন্তু অভিযোগটা জানিয়েছি। এবং দেখুন, এগুলো আমরা আবেদন করছি, আমরা আবেদন করছি কাকে, আমরা কিন্তু কোনো নির্দিষ্ট সম্প্রদায়কে করছি না, আমরা সাংবিধানিক দায়ের মধ্যে থেকে প্রশাসনকে আবেদন করছি। প্রশাসনকে আমরা বলছি যে দেখুন এখানে এই জায়গায় হচ্ছে, তা আপনারা আইন মোতাবেক কি ব্যবস্থা নিতে পারবেন। হ্যাঁ, তারা যদি মনে করে প্রশাসন যে আইন মোতাবেক ব্যবস্থা নিতে পারবেন, তারা নেবেন, আর যদি মনে হয় যে নিতে পারবেন না, তারা নেবেন না, সেক্ষেত্রে আমরা হাত তুলে দেবো, ব্যাস, আমার এইটাই হচ্ছে বক্তব্য। আমি মনে কিছু না, একদিকে হচ্ছে আমি বলি আমাদের একটা না বিশেষ নাই বলি, একদম বলি আমাকে ওই প্রশ্ন ছোট করে নেবেন না, আর কথা আছে না, ছোট করে বললে তো হবে না। না, জেপিতে যেটা বলল হলো মানবিকতার একটা গল্প বলল। দেখুন, মানবিকতা লোকের অবস্থান অনুযায়ী মানবিকতা হবে। একটা কলকাতার 10 তলা ফ্ল্যাটে লোক বসে থাকে, ও বলে দিল পশুর উপরে নির্যাতন করা চলবে না। আমাকে শ্রাবণ মাসে গরু কিলাকে বা কাড়া কিলাকে হাল জুড়ে না চাপকালে আমার ছেলে পুলে খেতে পারবে না। তাহলে পশু নির্যাতন করতে আমাকে হাল পায়দা বন্ধ করতে হবে। তাহলে যারা ওই মানবিকতার বিচারটাকে আগে ভাবতে হবে, যে মানবিকতার কোন স্থানে বিচারটা আছে। কারণ আমার দৈনন্দিন জীবনে যেটা দরকার আছে, আমাকে চাষ করতে হবে। চাষ করতে গেলে দাদা আমাদের যে সামর্থ্য, তাতে গরুর হাল বা কাড়াকেই হাল জুড়তে হবে। তাহলে হাল জুড়লে ওটা তো এমনি যাবে না, স্বেচ্ছায় হালও জুড়ায়নি, তাহলে ওকে চাপকাতে হবে। তাহলে এটা পশু নির্যাতনের মধ্যে পড়ে না পড়ে না? আমি আমার কোশ্চেন হল, যদি পশু নির্যাতনের উপরে পড়ে, তাহলে এবার সরকারকে ব্যবস্থা করতে হবে যে সমস্ত মানুষের খাওয়া থাকা সমস্ত ব্যবস্থা করতে হবে। আমরা কে বাধ্য হয়। আরেকটা জিনিস বলি, আজ আমরা যেটা দেখি, এই যে এইখানে আমাদের ছাগল কাটায়, আমাদের ছাগলের উপরে যদি গ্রামাঞ্চলে সমীক্ষা করে দেখা হয়, প্রচুর সাধারণ মানুষ, গরিব মানুষ ছাগল, ভেড়া, হাঁস, পুকুরি পালন করে তাদের সংসার চলে। তো কেউ যদি খাইয়েই নাই, তাহলে তাদের সংসারটা চলবে কি করবে? বিকল্প পশুপালনের যে কর্মসংস্থান, সবাই নিরামিষাদি আমরা হয়ে গেলি, শাক পালা খায় বাঁচে থাকবো। আর যদি মানবিকতার গল্প হয়, প্রাণের গল্প হয়, যে জীবের ক্ষেত্রেই কেন, উদ্ভিদের ভিতরেও প্রাণ আছে,
তাহলে আমরা যদি সেই বিবেকটাকে কেনে জাগাবো না যে উদ্ভিদটাও যতদিন না ফলটা পড়ছে আর ঘুরিয়া আঁকড়া যে তদন্ত খাবো না, তাহলে শাকপালা খাওয়া বন্ধ হবে না, ফল খাওয়া বন্ধ হবে না, গাছেরও প্রাণ আছে। তাহলে আমরা দেখেছি সংবিধান হোক মানবিকতা হোক অবস্থান অনুযায়ী সবার বিচার করা দরকার, কারণ আমরা বিভিন্ন আইন বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের জন্য হয়, কিন্তু কখনো মানুষকে মরার জন্য বা মানুষের যেটাই ক্ষতি হবে সেটা করে। আজ জায়গাদের প্রফেশন হচ্ছে তারা মাছ ধরবে, মাছ ধরে সকালে বিক্রি, বা আমার পুকুর আছে আমিও মাছ ধরে বিকবো, তবে তো বড় বড় মাছ ছাড়ার পয়সাটা হবে, তাহলে আমাকে ধরতে হবে, ওটাও তো একটা জীব হত্যার মধ্যে পড়ে। তাহলে এইরকম তো কোন বিশ্বে আইন করা উচিত নয় যে যেটা আইন কেন তৈরি হয়, এই দুনিয়াটাই তৈরি হয়েছে মানুষের জন্য, মানুষ প্রয়োজন মতো তার সমস্ত জিনিসকে প্রকৃতি সম্পদকে ব্যবহার করছে, প্রাণী পরিবর্তন সমস্ত কিছুই এইটা যে মানুষের স্বার্থে আইন কানুন নিয়ম। কারণ যদি বনের পশু রক্ষাটাই হয় অধিকার, তাহলে বাঘটা বাইহান ছিল এই কদিন আগে ঝাড়গ্রাম মারাগ্রাম থেকে বের ছিল না, জিনাতকে তো ঘুরে খোয়ারে ঢোকাবার দরকার নেই, ছাড়ে দিলেই হচ্ছে। তো ওইটারও আইন আছে যে মানুষের যাতে ক্ষতি নাই ওকে বাঁধে লেগে ঘুরে ওই জায়গায় সেফ গার্ডে রাখো। আর মানেটা বুঝায় যে মানুষ যেটা বাঁচতে পারবে সেইটা করাই কোনো আইনের বাধা হওয়া উচিত নয়। কারণ এইগুলা খাচ্ছে বলেই গৃহপালিত পশুপালন হচ্ছে, আর যদি না খাইতো বিক্রি বাটা না হতো তাহলে লোকে তো এইগুলা পালন নেই। ফলে মানবিকতার জায়গাটাকে অবস্থান অনুযায়ী বিকাশটা ভাবতে হবে। মানুষের প্রয়োজন তুমি বলো আমি তাহলে হাল বার ছাড়তে হবে আমাকে, ওটা তো হইতে যাবে। আচ্ছা বেশ, একটা প্রশ্ন এসেছে খুব খুব মানে সূত্র আমি হবে ওই সূত্রটাই দিয়ে দিচ্ছি যে পশুপালন সত্যি সরকারের তো একটা পশুপালন দপ্তর আছে আর সেগুলো উৎসাহিত করছে, হ্যাঁ। তাহলে এইখানে মূলত তোমাদের কি মানে বিষয়টা যে শুধু প্রকাশ্যে পশু বলি না তার ধর্মীয় কারণ নাকি পশু হত্যা, ঠিক এই জায়গাটা একটা বিরাট কনফ্লিক্টের জায়গা শুরু হচ্ছে। যে তাহলে যেমন গরু, যেমন তোমার একটা কথা শুরুতেই ভালো লেগেছিল যে একটা জীবের কষ্টকে যতটা মিনিমাইজ করা যায়, একটা প্রাণীকেও যদি শিশুর সামনে আমরা কোনো সিনেমা লেখা থাকে যে 18 বছরের নিচে দেখা যাবে না, শুধু যে অন্য কারণে নয়, কারণ তার ম্যাচিওর এজ না হলে সাউথ ইন্ডিয়ান যে সিনেমার ভায়োলেন্স গুলো থাকে সেটা শিশু মনে প্রভাব পড়ে, সেটা তোমার সঙ্গত কারণ। তাহলে কি আমরা যেটা কথা বললো পশু চাষ করতে গিয়ে পশু পালন মানে তাকে কি আমরা নির্যাতন করছি, নাকি পশু পালনটাকে তাহলে ছাড়তে হয় একটা বড় অংশের মানুষ তার জীবন নিপেন্দার সূত্র ধরে আমি বলি। নিপেন্দা প্রথমে বলেছিল 29 অনুচ্ছেদে নিপেন্দার সঙ্গে সহমত যে সংস্কৃতি সংরক্ষণের অধিকার নিয়েছে। 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ভারতের যে কোনো স্থানে বসবাসকারী সব শ্রেণীর নাগরিক নিজ নিজ ভাষা লিপি ও সংস্কৃতি সংরক্ষণ করার অধিকার। কিন্তু আমাদেরকে দেখতে হবে যে কোন কাজগুলা হয়তো আমাদের এই যে যুগোপযোগী আর কি, যে সংস্কৃতি আমরা তো সংস্কৃতি একটা জিনিসকে ধারাবাহিকতা তো সংস্কৃতি পরিবর্তনশীল আর কি সমস্ত কিছু। যেমন আমাদের হয়তো গ্রামে বিভিন্ন গ্রামে মুরগি উড়া প্রচলনটা ছিল, অনেক জায়গায় কমে গেছে। হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, যে গঙ্গায় সন্তান বিসর্জন ছিল, তারাও ওটা থেকে সরে আসছে। এই যে বিভিন্ন ধর্মের কিন্তু একটা সংস্কার আসছে প্রত্যেকটা ধর্মের আর কি। খ্রিস্টানদের আর কি যে সমস্ত গোড়ামি ছিল এখন কিন্তু তারা সেখান থেকে সরে এসেছে, এখন তারা বিজ্ঞানের প্রতি উত্তর হচ্ছে। তারপরে নোবেল যে বিজ্ঞানীদের তাদের কিন্তু বেশিরভাগটাই আর কি তাদের এই যে নিপেন্দা যেটা বললো যে চাষবাসের ক্ষেত্রে আইন কিন্তু আইনটা ওইভাবে তৈরি হয়েছে যে চাষবাসে যে গরু, যেমন আগে এই যে গরু কাড়া নিছক বলি দেওয়া হয় কোনো বাধা ছিল না, তখন এই আইনটা আনা হলো যে কাউ প্রোটেকশন ল। কাউ প্রোটেকশন ল কি বলা হলো যে একটা প্রাণী যতদিন সুস্থ সবল থাকবে, মানুষের চাষের কাজে লাগবে, ততদিন তাকে কিন্তু কাটা যাবে না। সেই জন্য বলে দেওয়া হলো যে কাউ প্রোটেকশন অ্যাক্ট অনুসারে গরু কিংবা কাড়া যারা বৃহৎ প্রাণী হয় তাদেরকে 14 বছরের নিচে কোনো মতেই কাটা যাবে না। 14 বছরের নিচে যদি কাটা হয় সেটা কিন্তু আইনের আওতায় আসছে, কারণ তখন ওয়ার যে চাষবাসের যে উপযোগী সেই উপযোগী থাকছে 14 বছর পর আগে চাষ করে, তখন তাকে বিক্রি করা যেতে পারে কিংবা কাটা যেতে পারে। এই করা যায় 14 বছরের নিচে হলে কিন্তু সেটা বেআইনি, সেটা কিন্তু চাষ করে। এই যে আমরা কিন্তু ওটা প্রয়োজনে চাষবাসের প্রয়োজনে আমরা কিন্তু ওটা প্রয়োজন যে মানুষের বাঁচার প্রয়োজনে কিন্তু চাষবাস আমরা যে পশু নির্যাতন করছি সেখানে কিন্তু ওটা প্রয়োজনীয়তা আছে, যে আমার প্রয়োজনীয়তা আছে বলে আমি ওইটুকু নির্যাতন করছি। আমি তো অহেতুক করছি না ওখানে নির্যাতন, আমি তো যে ক্ষেত্রে ধান হবে না অথচ আমি গাড়াই নিয়ে বলছি এরকম তো নয়, অহেতুক কিছু না, ওখানে প্রয়োজনীয়তা আছে। তাই প্রয়োজনীয়তার জন্য আমাদের যেটুকু নির্যাতন করা উচিত যেটুকু
মানে এই নয় যে আমার সীমার বাইরে, কিন্তু কেউ যদি ওইটা সীমার বাইরে ডাই কাটাটাকে মরান দিল কিংবা গরুটাকে মরান দিল কিংবা হয়তো নেজটা কাটিয়ে দিল আর পাইছে না, সেটা কিন্তু অত্যাচারের পর্যায়ে চলে গেল, কিংবা কানটা কাটিয়ে দিল, এটা কিন্তু অত্যাচার করে। মানে আমার যেটুকু না করলেই নাই, যেটুকু আমার উপযোগী সেটুকু আমরা করতে পারি, কিন্তু কখনই সেটাকে একটা একটা উগ্রতা কিংবা ভায়োলেশন পর্যায়ে আমরা কখনো যেতে। সেই জন্য আমরা বলছি যে এই যে কাটে খাওয়ার বিরোধী আমরা বলছি না যে মাছ মাংস তোমরা যে খেতে পাবে না এরকম কিংবা কোনো জীব, আমাদের প্রত্যেকটা জীবের প্রকৃতির এই যে ইকোসিস্টেম, সেখানে বলছে যে তোমার ময়ূর সাপকে খাবে, সাপ ব্যাংকে খাবে, ব্যাংক গরিবকে খাবে, ইকোসিস্টেম আছে একটা জীব, তাছাড়া বাঁচতে পারবে না। প্রকৃতির খাদ্য শৃঙ্খল কাজ করে। এখানে কিন্তু যেগুলো আমি ইট পাথর বালি খাবো, সেখানেও কিন্তু ইট পাথর বালি খেলেও সেখানেও জীবাণু, ভাইরাস বলে জীবাণু আছে, সূক্ষ্ম জীবাণু আছে। তাহলে আমি তুমি যাই খাই না কেন কোনো না কোনো জীব খাচ্ছে আর কি, সেটা জীবাণু হতে পারে, যাই হোক কাছে কোনো কিছুই তোমার ওখানে বাদ নেই। কাঠ যদি খাও শুকনা কাঠ, তাতেও কিন্তু জীবাণু বিভিন্ন ধরনের পোকা বিভিন্ন রকম তুমি খাই দেবে। এইটা আমরা রাস্তায় চলতে বিভিন্ন পিঁপড়া মারি ফেলি, কিন্তু ইচ্ছা করে আমরা কেউ মারি দেবে, যে ইচ্ছা করে কেউ কাউকে মারার চেষ্টা করেন, পিঁপড়া গাদাল থাকলে বলে একটু সরে যায়। এই যে এটা মানবিক বোধ, মানে এটা একটা চিন্তা ভাবনার পর, সেই চিন্তা ভাবনার পরিপ্রেক্ষিতে আমরা এই জিনিসটা বলতেছি যে একটা হয়তো যে কোনো হয়তো ধর্মীয় অনুষ্ঠান হোক কিংবা যে কোনো জায়গায় হোক, এই যে প্রকাশ যদি আমি পর বলি দিতে থাকি, তাহলে একটা মানে একটা কি বলে নিজের মধ্যে ভয়াবহতা একটা কাজ করে। দেখুন যারা বলি দেয় আর কি, ব্যাপক আকারে বলি, তাদেরকে অনেক সময় এই ভায়োলেন্সটা করার জন্য তাকে মদ খেতে হয়। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কাটচিরি থেকে মই তোর জায়গাতে আমি গেছি আর কি, যে তারা ব্যাপক মদ খায়, নেশা করার পর বান মদ খাওয়ার পর বলে ওটা করতে পারে, হাজার বলে দিতে পারে, নতুবা সম্ভব নয়। তাহলে এই যে আমরা বলছি যে একটা সংস্কার আর যে আমরা এই যে আমরা পাতা পর্যন্ত বন্ধ করে দিতে বলছি এরকম না, হোক ওটা একটা হয়তো বেড়া দিয়ে যদি করা হয় তাতে আমাদের আপত্তি নেই। যেখানে হয়তো এই যে আমরা দেখলে হয়তো নিত্যান্ত যেটা বললো সেখানে শিশু মহিলা যায় না, কিন্তু আমি দেখেছি এই জাঁতাল পাতাল যায় তো কিংবা শিব পূজা যেখানে বলি হয়, যেমন নিপেন্দা যায় না, নিপেন্দা ছেলেটা বেড়ে নিপেন্দা বলে দিলে জানার বলি আছে আমার ঘর পেটা ছেলেটা পাঁটা নিয়ে দড়িটা নিয়ে চলে যায়। ছোট ছেলে আমি দেখেছি আর কি, প্রত্যক্ষ দেখেছি আর কি, যে মহিলারা হয়তো যায়নি খুব একটা, কিন্তু কিন্তু তার মনে ইফেক্ট নাই। বরং ছোটবেলায় মুরগি কাটা দেখে দেখে ওই বাস আছে, তো আমি মনে করি আমার শালা এলো তখন ঘরে হাঁসটি কাটিয়ে দিলি, আমার ছেলেটাই যাইলো মাথা পুরাটা খাইলো, সেইটা ছোটবেলায় দেখে বস্তু আছে। এটা হচ্ছে আমাদের সেটাই হচ্ছে আমাদের যে জিনিসটা, এই যে দৃষ্টিকোণ আর কি, যে পর একটা কাটলে ওটা অস্বাভাবিক লাগে না। আপনি ঘরে একটা মুরগি কাটিল ওটা অস্বাভাবিক কিছু না, কিন্তু আমি যদি একটা মুরগি যদি 100 পর 10 টাকা 100টা কাটতে থাকি, তখন কিন্তু একটা মনে বিরূপ প্রতিক্রিয়া হবে। ঘরে একটা কাটলে বাচ্চাটা দেখলে কোনো কিছু হবে না, কিন্তু যখন ওই বাচ্চাটাই যদি পর 100টা আমি কাটতে থাকি, তখন তার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে মানসিক সাইকোলজিক্যালি। তো সেই জন্য আমরা বলতে চাইছি, আমরা বলছি যে মানুষ খাওয়ার জন্য কাটবে না এরকম কোনো নাই, কিন্তু হয়তো যে ওখানে প্রকাশটা না হোক। আমরা এই জন্য কোন করি, কারণ এখানে ধর্মে যেমন আমি ঘরে যেটা কাটে খাই, সেখানে কিন্তু আমি সেটা বলি বলছি না, ওটা বলছি কাটা বলছি। ওখানে কিন্তু আমার এই যে কাউকে যে কোনো সূর্যদেব কিংবা মা কালী কিংবা কোনো কিছু কারোর প্রতি আমি উৎসর্গ করছি না, সেখানে এই যে সিঁদুর তেল সিঁদুর দিয়ে কোনো উৎসর্গ করছি না, আমি এখানে নিছক কাটে খাচ্ছি, মানে আমার প্রয়োজনে ওটা কাটছি। আমি ওখানে কোনো উপলক্ষ করছি না যে কোনো ধর্ম কিংবা ধর্ম ঠাকুর কিংবা মা কালী কিংবা কোনো উপলক্ষ করছি না যে কার জন্য আমি দেখি। কিন্তু একটা এই যে আমাদের মধ্যে একটা কুসংস্কার কাজ করে, যেমন আগে এই যে বিভিন্ন ধরনের টিকা ছিল না, যে পোলিও থেকে মানুষ একটা 10 বছর পর্যন্ত একটা মানুষ বাচ্চাকে অনেকগুলো টিকা দেয়। আগে কি হতো এরকম কোনো টিকা ছিল না, তারপরে কি হতো মানুষের মধ্যে এই যে বাচ্চার জন্মগ্রহণ করলো একটা যে মৃত্যুর ভয়, বিভিন্ন রকমের মৃত্যুর ভয় ছিল, তখন কি হতো বাবা মারা কোনো ঠাকুরের উৎসর্গ দিত, বাচ্চাটা একটা বেড়ি দিয়ে দিল কিংবা একটা কোনো কিছু দিয়ে দিল, যে যাতে আর কোনো রোগ অসুখ এইসব না হয়, বেড়ি দিল। তখন কি দিল, একটা পাঁঠা দিয়ে দিল, তখন আমরা একটা পাঁঠা রেখে দিলি, তাহলে কোনটা কাটাবো, ধর্ম পূজা হবে তখন কাটা হবে, কিংবা শিব মন্দির দিমগ্রাম মন্দিরে বিভিন্ন ভাবে বিভিন্ন ধর্ম অনুসারে কিংবা যারা মুসলিম তাদের ভিতরে যাদের যেমন রীতি অনুযায়ী এইখানে একটা কিন্তু ভয় কাজ করছে, ভয় যে কাজ করছে, কারণ মৃত্যু কাবা হারাবার মঙ্গল কামনা, সন্তানের মঙ্গল কামনা হোক, আমাদের পরিবারের মঙ্গল কামনা হোক, আমাদের গোষ্ঠীর মঙ্গল কামনা, এই ধরনের একটা উদ্দেশ্য কাজ করছে। কিন্তু আমি যে কাটে খাচ্ছি কিংবা দোকানে কাটে খাচ্ছি, এটা কিন্তু ওই উদ্দেশ্য না, ওখানে একটা কুসংস্কার কিংবা বিলিফ কাজ করছে। এখানে কিন্তু কোনো বিলিফ কাজ করছে না। আমি শুধু যেমন বাঘ ময়ূরকে খায়, এই ময়ূর যেমন সাপকে খায়, বাঘ যেমন ছাগল খায়, ওখানে কোনো বিলিফ কাজ করে না, কোনো বিশ্বাস কাজ করে না, ওখানে খাওয়ার জন্যই খায়। তো সেটাই আমরা বলি খাওয়ার জন্য খাওয়ার স্বভাব ধর্ম, কিন্তু আমরা চাইছি এটাকে উৎসব আকারে না নিই, যে এটা একটা যে বলি উৎসব আকারে আকারে এই জিনিস না হয়, ঢোল তরতাল নিয়ে যে হাজার লোক হাজার ইয়া করে এই জিনিস। যেমন এই যে পাতা পূজা যখন প্রথম শুরু হয়েছিল লিমিটেশন, তখন কি একটা গোষ্ঠীর মধ্যে হয়তো 20টা গ্রাম মিলে হয়তো 25 জন, তখন জনসংখ্যা কম ছিল যখন শুরুটা হয়েছিল, তখন হয়তো দেখা যাচ্ছে যে একটা গোষ্ঠীর একটা পাঠা দিলে যেত, যাতালো যেমন আগে দেখেছি যে একটা গোষ্ঠীর একটাই পাঠা দিত,
এখন কিন্তু তা হয় না, এখন ওই যে ঘর জনসংখ্যা বাড়ে গেছে, তাই এই যে একটা ক্ষুদ্র জিনিস আমি শুরু সৃষ্টি করেছিলাম কিন্তু সেটা এখন আকারে বৃহৎ আকার ধারণ করেছে, সেটা দৃষ্টিকোণ হয়ে গেছে। আগে এটা দৃষ্টিকোণ ছিল না, কারণ একটা পাহাড় কাটার সেটা দৃষ্টিকোণ ছিল না, কারণ এখন সেটা কিন্তু দৃষ্টিকোণ হয়ে গেছে। তো সেই জন্য আমরা চাইছি যে মানে যুগের সঙ্গে সময় তাল মেলাতে আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের মানবিকতার দৃষ্টিভঙ্গির সাথে তাল মেলাতে হচ্ছে আমরা এটাকে যাতে আগে মিনিমাইজ করতে পারি, এবং যতটা আমরা এটাকে মিনিমাইজ করতে পারবো, আমাদের যে পশুপাখি যতটা মিনিমাইজ করতে পারবো, ততই আমার মনে হয় যে সমাজের পক্ষে সেটা শুভ ভালো দিক। না তাহলে এটা ঠিক আছে, মানে মধুদাটা মানিয়ে নিলেও আমরা ওটা করতে পারি, কিন্তু এই হিউজ পরিমাণে একসঙ্গে যেটা সেইটা কিন্তু বিষয়টা একটা জিনিস আরেকটা জিনিস কাজ করে, যে কোনো উৎসব করলে মনে করলে আমি বিটির বিহা দিব, বেটার বিহা দিব, তো আমি দেখি যে যতটা বেশি পরিমাণ লোককে ডাকা যায় সেই পরিমাণে তার মাংস টাংসের ব্যবস্থা হয়। ফলে কি হয়েছে, এখন লোক সংখ্যা বাড়িয়েছে, তারা কি করছে না এক জায়গায় ইউনাইটেড হওয়ার জন্য এইরকম বিভিন্ন রকম উৎসবকে মানে একত্রিত হওয়া, আত্মীয় স্বজনকে ডাকা, ফলে ওটা ন্যাচারালি বেড়ে গেছে। এখন বিষয়টা হচ্ছে আরেকটা আমি বলতে ভুলে গেছি, যে ওই দাদা বলেছিল যে কি দেয় ওই পূজার গল্পটা, তো আমাদের কিন্তু যে গল্পটা তুমি বললে মানে যেটা ব্যাখ্যা করলে, আমার কিন্তু কুরমালি ওটা বলছে না দাদা। কুরমালিয়া পূজা মিন্স অন্য আছে আমাদের। আমরা ছোট সময় দেখি এখনো গায়ে ঘরে দেখি ডাকে, কুরমালিয়া ডাকে, আও তো কাজে পূজা দেব। মানুষ যদি খারাপ কোনো কাজ করে থাকে, মানুষ বুঝে গেল যে আমাকে বোধহয় শাস্তি দিবে। মানে পূজা মানে আমাদের মেইন বেশিরভাগটাই বলি হলো এইটা। পুরানো যদি তুমি দেখো কুরমালিদের ক্ষেত্রে আমি তোমাকে বলেছি, এটা আমাদের পূজার ক্ষেত্রে একটু সেই পূজার তাই মানে আমাদের বেশিরভাগটাই পূজা শব্দটা থাকলে বলি, বাকিটা পরব। এইটাকে আগে বুঝতে হবে, জানতাল পূজা হয় মানে ওটা বলির একটা কারণ থাকে। যেমন আমাদের বাঁধনা পরব, কিন্তু গোহালেরও পূজা হলো, এইরকম কিছু কিছু জিনিস আছে যেটা আমাদের কিন্তু পূজার রীতি রেওয়াজ বলির অংশ থাকে না, পূজার দিকে আরেকটা সেবা বলে কথা। মানে তো এইটা হচ্ছে। তাহলে আমরা আরেকটা নিবেদন বলো, আমরা যেটা বলবো যে এই যে এসেনশিয়াল এগুলো তো থাকছে, তাহলে একটা সময় যখন প্রোগ্রাম দেখা যায় ওইটা মধুদা যেটা বলছে, অবশ্যই যখন আজ আমরা কেউ বিজ্ঞানকে যুক্তিকে অস্বীকার করতে পারি না, মানুষ সচেতন হবে, আগামী দিনে কি হবে সেটা বলা তো মুশকিল, সেটা পরিস্থিতি সময় নির্ভর করে। কিন্তু একটা জাতি, কারণ একটা জাতি তার আইডেন্টিটি বাঁচাবে সংবিধানের মধ্যে হলো। কারণ কেন এই দেশটা যদি আমরা ইতিহাস দেখি, কারণ এই দেশটা বিভিন্ন সময় বিভিন্ন বহিরাগত শক্তি এসে শাসন শোষণ করার ফলে এই দেশের যারা ইন্ডিজিনিয়াস পিপল, যারা পুরানো বাসিন্দা, তারা আজ আদিম অধিবাসী, তারা ডেভেলপমেন্ট বলো মানে যাবতীয় অধিকার নিয়ে একদম পিছনে পড়ে আছে। তাহলে তার কারণ দেখা দিচ্ছে তাদের আগ্রাসনটাকে ঠেকাবার জন্য, আমরা কি ইউনাইটেড হওয়ার জন্য আমার কালচারই হচ্ছে আমাকে ইউনাইটেড করবে হলো। সেই কালচারটা বাঁচাবার জন্য, আর কালচার না বাঁচলে, আমার ভাষা না বাঁচলে, আমার সাংবিধানিক যে বঞ্চনাটা হয়েছে সেইটার অধিকারটা আমি করতে পারবো না। ফলে আমরা যে আইডেন্টি ক্রাইসিস এখন ভোগ করছি, আমরা আইডেন্টি এখন ঘুরাবার চেষ্টা করছি। ফলে ধীরে 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 আগামী 20 বছর 50 বছর 100 বছর কি হবে, আর কিছু মানে যারা ধর্মীয় ব্যবসায়ী তাদের কুসংস্কারকে আমাদেরটার উপরে চাপাই দিয়ে গিয়ে ভাবলে হবে। কারণ আমাদের এটা না সতীদাহ ছিল আদিবাসীদের মধ্যে, আমাদের বহু আগেলে বিধবা বিবাহ চলে, সাঙ্গা হয়ে যায়, তো তবুকে কেন আগুনে পুজো করতে হবে। ফলে বা নরকাশী তো বিদ্যাসাগর যে ব্রাহ্মণ সমাজে বিধবা বিবাহ ছিল না, ওদের বিদ্যাসাগর কি করলো যে আদিবাসীদের মধ্যে বিধবা বিবাহ আছে, তো ভালো জিনিসটাকে অ্যাকসেপ্ট করলো, মানে ওইটাকে নিয়ে গেল মানে ওইটা আদান প্রদানটা বলছে, আদান প্রদানটা মানে আমাদের মধ্যে একটাই আজ তক যেটা আমার নজরে হোক বা সবার নজরেই হোক, যেটা খুব ভালো জিনিস, যেটা ডাইনি প্রথার বিরুদ্ধে হচ্ছে, মানে ওই যে একটা ওই কনসেপ্টটা বাদ দিয়ে আর বাকিটাকে কোন জায়গায় ওই যুক্তি। কারণ একটা মানুষকে, একটা ইট কাঠ বালি পাথরে কখনোই একটা মানুষকে বিবেকবান মানুষ তৈরি করতে পারে না, কারণ তার কিছু মানে রীতি রেওয়াজ তাকে মানে বিবেকবান করতে শেখায়। যেমন আমি জাস্ট উদাহরণ দিয়ে বলি, আমরা গরুটাকে হালবাহি নির্যাতন করি, কিন্তু সেই গরুটাকে আবার বাঁধনা পরবে ধূপ ধুনা দিয়ে তাকে আমরা শ্রদ্ধা করি।
বন্ধুরা তাই বলছে মানে কেনে করি প্রয়োজন থাকে। কেনে করি না ওইটাই আমরা এইটা দেখাতে চাই যে তোর জন্য আমার কিন্তু ধানটা হয়েছে, তাহলে তুই এই ধানটা উৎপন্ন করার একটা বড় কারিগর। এই যে আমাকে বাবা মা মানুষ করলো তার তিতিক্ষা করে, আর যদি আমি সেই দুনিয়ার কথা বলি যে যাদের বাচ্চা কাচ্চা হওয়ার পর উড়ে যাওয়ার, সেটা স্বনির্ভর দেশ হলে কোনো সমস্যা নাই, আমার উপরে আমার বাবা মা নির্ভর নয়, তার সবার এমপ্লয় আছে, অমুক আছে, ঢেক আছে, তাদের ক্ষেত্রে। এখন যারা নির্ভরশীল তারা, এই যে আমি অ্যাক্সিডেন্ট হলে তুমি আমাকে তুলকে লেগে কেউ হাসপাতালে ভর্তি করলে, তাহলে তার প্রতি পড়ে দেখা হলে তোমাকে যে থ্যাংক ইউ বলা বা কৃতজ্ঞতা জানানো, এই যে মানবিকতা বোধ, সেইটা তার সংস্কৃতি, সেইটা তার কালচারে শেখায়। তো আমাদের যদি আদিবাসীদের কালচারটা বা জীবন দর্শনটা দেখা হয়, তাহলে দেখা যাবে প্রকৃতির 5টা সম্পদকে, কোনটাকে সূর্য, মাটি, হাওয়া, জল আর মহাকাশ, এইটাকেই তারা বিভিন্ন মাধ্যমে ধর্মই বলো, পূজাই বলো, সেবাই বলো, এইটাই তারা মানে আর চলে সুপ্রিম পাওয়ার, এইটাকেই মানে। তাহলে এইটাকে কোন বিজ্ঞান আজ তো অস্বীকার করতে পারবে না? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জল, মহাকাশ, এগুলো ছাড়া আমরা তো অস্তিত্বহীন। তাহলে এত বড় একটা মানে কালচার আছে যে যেটা আমরা বলে আমাদের সমাজের মধ্যে তুমি যদি বেশিরভাগ গড় করে দেখো, রেয়ার বাদ দিলে না কোনো ভালো চর পাবে, মানে নাম করা, না কোনো প্রতিষ্ঠানে কোনো আদিবাসী মহিলাকে মানে যেগুলো নেচার, মানে আমরা খাটে খাতে জানি, আমরা মানুষকে ঠকাতে জানি না, আমরা ইয়া করতে জানি। এই শিক্ষাটা আসছে কোথা? এই শিক্ষাটা আমরা দিয়েছে কে? না, এইটা দিচ্ছে আমার সংস্কৃতি, আমার কালচার। তুমি একটু ভিড়ে দেখো, কোনো বড় আদিবাসী বড় ইন্ডাস্ট্রিয়াল নাই, কারণ আমাদের এমন কি তুমি রোড রাস্তা পুরুলিয়া গেলে গোটা ঝাড়খণ্ডে ইয়া করে দেখো, পরীক্ষা করে দেখো, বড় দোকান নাই কে কারো 30 বছর আগে কেউ রাস্তাঘাট যায়নি, কেন যায়নি? তার বিবেক বলতো যে কাউকে ঠকাই খাইছে না। তাহলে এই নাই ঠকাই খাওয়ার এই ক্যারেক্টারটা শিখাই কোন ডিটেলে? আমার ওই কাস্টম, আমার রীতি রেওয়াজ, তাহলে একটা প্রকৃত মানুষ বনা যেটাই শিখায়, সেইটাকে আমি অবৈজ্ঞানিক আর কুসংস্কার বলবো কি করে? কারণ এটা পরীক্ষিত তো, মানে গোটাটাই সমীক্ষা করে দেখাও যে আদিবাসীদের ভিতরে চোর কত, লুটেরা কত, শোষণকারী কত, সেটা দেখাবো, আর বাকি সম্প্রদায়ের মধ্যে কত। তাহলে ইকুয়ালিটি, মানবতা, সমস্ত কিছু আদিবাসীদের মধ্যে এখনো প্রেজেন্ট আছে। সেটা আইসিসি কথা না, তার বংশ পরম্পরায় মত কিছু প্রচলিত, তার জন্মটা মরণতত্ত্ব, তার কর্ম 12 মাসে 13 পর্ব, যা তার মানে রীতি রেওয়াজ তার মধ্যে আছে, এটাকে অস্বীকার করতে পারি? যে নিপেন্দা যেটা বারবার বলছে আইডেন্টিটি, তো এইরকম আমরা এই যে বলছি আদিবাসীর যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটি মানে কিন্তু পশুবলিটা কিন্তু যে আবশ্যক এরকম কিন্তু নাই, যে আমি যদি পশুবলিটা বন্ধ করে দিই তাহলে আমার আইডেন্টিটি না, এটা কিন্তু আমার মনে হচ্ছে যে আমি যদি পশুবলিটা এই মুহূর্তে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমরা আদিবাসীর থেকে যে হিন্দুত্ব কিংবা মুসলিমের থেকে পয়েন্ট করবো এরকম কিছু নাই না, কারণ এটা কিন্তু আইডেন্টিটি নয়। কারণ যেটা আমাদের যে আদিবাসী যে আমি মোদি থেকে বলতে পারি, এরপর আমরা মাংস খাওয়াটা কি ছাড়ব না, খাওয়াটা ছাড়তে হবে। এরপর একটা আদর্শ দৃষ্টিভঙ্গিতে আমি কথা বলছি, একটা আদর্শ দৃষ্টি। নিপেন্দা যেহেতু বলছে আমরা প্রকৃতি প্রেমিক, প্রকৃতিবাদী, সেই দৃষ্টিভঙ্গি, সেই অ্যাঙ্গেলে এরপর কথাটা আমি বলি যে প্রকৃতি যদি আমাদের সৃষ্টিকর্তা হয়েছে, প্রকৃতি সবকিছু, প্রকৃতি আমাদের বাবা মা সবকিছু, তাহলে প্রকৃতিকে যদি মান্যতা দিই, তাহলে প্রকৃতির একটি সন্তান হচ্ছে আমি, আর প্রকৃতির একটা সন্তানে কিন্তু বেড়া পাঠা যায় হোক, ছাগল যায় হোক, তাহলে আমি প্রকৃতিকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রকৃতির আমার যে একটা আদর্শ, আমরা কার পূজা পাঠ করি, কাকে মানি? আদর্শ মডেলকে। যে আদর্শ, যেমন আমরা বিভিন্ন মহাপুরুষদের, রবীন্দ্রনাথ, বিভিন্ন শ্রী চৈতন্যদেব মহাপুরুষ একটা মডেল হিসাবে ধরি, আদর্শ একজন আদর্শ হিসাবে প্রকৃতিকে যদি আমি একটা আদর্শ হিসাবে ধরি, তাহলে প্রকৃতি যদি একটা ধরি, তাহলে প্রকৃতি যদি আমার মঙ্গলের জন্য প্রকৃতি তার একটা সন্তানকে চায়, তাহলে আমি বলবো যে প্রকৃতিটা সেখানে কিন্তু যদি বাধা না দিই, তাহলে প্রকৃতি কিন্তু সেখানে আদর্শ নয়। আবার প্রকৃতির জন্য যদি আমি আমার কোনো ওই যে আমার যে প্রকৃতির সন্তান তাকে একজন বলে দিই, তাহলে আমি কিন্তু কতটা আদর্শ সেটা কিন্তু ভাবার বিষয়। মানে প্রকৃতি কতটা আদর্শ, আমি কতটা আদর্শ সেটা কিন্তু, কারণ প্রকৃতির একটা সন্তানকে আমি তার জন্য আমার স্বার্থে তাকে উৎসর্গ করছি। এই যে উৎসর্গ করছি, আমি কিন্তু কাটে কাছে নাই বলছি, কাটে খাওয়ার ব্যাপারটা আলাদা জিনিস, সেটা আছে ওই যে জীবন চক্রের ব্যাপার, কিন্তু এখানে আমি উৎসর্গ করছি প্রকৃতিকে। এই প্রকৃতি তুমি আমাদেরকে এই যে ধান দাও, ধান চাষবাস ভালো হয়, এই যে বৃষ্টি ভালো আসুক, এই যে মঙ্গল, তার বদলে এই যে বলি দাও প্রকৃতির একটা সন্তানকে,
তাহলে এই যে এখানে আমাদের একটা ব্যাপার আছে যে প্রকৃতিতে তাহলে কি আদর্শ মনে করছি না আমি কতটা আদর্শ, এই আদর্শের দৃষ্টিভঙ্গিতে এই জিনিসটা আমি সবার কাছে আমাদেরকে আবেদন করলাম। না মানে এটা থেকে না তুমি এই প্রশ্নের উত্তর দাও, ওইটা টাইম দিচ্ছি হ্যাঁ যে প্রকৃতি পূজা তার আগে আমি দর্শকদের উদ্দেশ্যে জানাই তাহলে এটা সব বিরোধিতা আছে কি না এইটা যে যদি কেউ আমাদের আলোচনা চলতেই থাকবে, যারা কমেন্ট করবে যদি মনে হয় আমাদের লাইভ চলছে বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক হোক বা ইউটিউব হোক, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমাদের সিলেক্টিভ কমেন্ট আমাদের কাছে নেওয়া হবে। নিবেন্দা তুমি এটা একটু বলো যে তাহলে কি এটা অনেকটা আমরা প্রকৃতির সন্তান কি শুধু আমরা না প্রকৃতির না, সরকার তাদেরকে নির্বিচারে আমরা কি করতে পারি না কিন্তু প্রকৃতিটাই যাবতীয় প্রকৃতি তো সবাই একদম সবাই অবশ্যই অবশ্যই প্রকৃতি সবাই থাকবে, এটাই কোনো ডাউট নাই, সবাই থাকুক আর থাকার দরকার হলো, কিন্তু যাবতীয় প্রকৃতিটা ব্যবহার করার একমাত্র অধিকার আছে মানুষের। আমি আমার প্রয়োজন মতো না প্রত্যেকটা জীবের না প্রত্যেকটা জীবন নাই কি সমস্ত এরাই মানুষ, একটা ছাগল বাঁচবে না নাই বা বাঁচে থাকবে তার নির্ভর আমার উপরে। এখন যেহেতু মানুষ বুদ্ধিমান সেই মানুষ বুদ্ধিমান সেই জন্য মানুষের হাতে সংবিধান বলো, রাইট বলো, অস্ত্র বলো, সমস্ত কিছু মানুষ তার প্রয়োজনে ব্যবহার করতে পারবে, এইটা হচ্ছে মূল গল্প। আর মধুদাই যেটা বললো, দেখো আমরা বাঁচিয়ে আছি যা করি, যে নাকটাই নিছিল সেটাও প্রকৃতি, নিঃশ্বাসটা জলটাও প্রকৃতি, বুঝলো, শাকটাও প্রকৃতি, গাছপালাটাও প্রকৃতি। তাহলে আমরা সব মডিফাই করছি না মডিফাই খাইয়ে বোনালে বাঁচবো না, অক্সিজেন নিয়ে বাঁচবো, তাহলে প্রকৃতির অক্সিজেন গ্রহণ করে বলতে, তাহলে আমাকে বাঁচার জন্যই প্রকৃতি দিয়েছে, আমরা প্রকৃতির প্রেমী বলি, এইটাকে খেয়াল করতে হবে। বলে তুমি দেখবে অন্যান্য ধর্মে ও কোনো কিছুকে বলে দিলে ওদের ভাবনায় আঘাত লাগে, দাদা আমরা গাছকে দেবতা মানি কিন্তু এত গাছ কাটে আমাদের ভাবনায় আঘাত লাগে না, কারণ প্রকৃতির জিনিসগুলো, বুঝতে পারলে? বিষয়টা হচ্ছে কি যে মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে, উহার জন্য আমি বাঁচে আছি, তার জন্য একটা বছরের একদিন নির্দিষ্ট দিনে, ডেলি না, ডেলি যারা করছে তারা মানে ব্যবসার খাতিরে করছে, ওইটাকে অন্যদের কি ব্যাপারে যদি মন্তব্য করবেন না, কিন্তু আমাদের ওইটা নেই, বছরে একদিন। কারণ আমি যদি শাকটারও তো কোনো প্রকৃতির এই সম্পদ, গাছটা ফলটা মানে যত সবজি সব প্রকৃতির, আমি যেটা খাই প্রকৃতি খাওয়াই, যেটা গ্রহণ করি সেটাও প্রকৃতির করি, কিন্তু এটা না হলে বাঁচবো না, বাঁচবো কি বুঝলো? তাহলে মধুদার এই যে মনে করলো আজ আমাদের গৃহ পালন হয়, হাঁস গরু কুকুরি ছাগল যাই করি আমাকে নিজের প্রয়োজনও করি, আর 10টা করলে 8টা বিক্রি, ঘরে একটা কেটে খাই বা কোনো না সাই খালি, বুঝলো? তো এইটা যদি না করি তো দুটা কারণ, এইটাকে তো বন্ধ কোনো মানুষ পাইবে না, কোনো বিজ্ঞান পাইবে না যে প্রকৃতিকে খাওয়া বন্ধ করা, প্রকৃতি সন্তান হোক আর যাই হোক, কারণ মানুষ তার প্রয়োজন মতো সেইগুলাকে ব্যবহার করবে। একটা বিষয়ে কিন্তু অনেকটাই একমত, আমাদের ডান দিকে বা বাঁ দিকে দুই যুক্তিবাদী, সবাই যুক্তিবাদী, তারাও যুক্তিবাদী, কিন্তু তাদের সংগঠনের নাম এই জন্য আমি যুক্তিবাদী সংগঠন ব্যবহার করছি, যুক্তি নিয়ে আমরা প্রত্যেকে যুক্তি নিয়ে বাঁচে থাকি। একটা অংশ কিন্তু খুব পরিষ্কার, তারাও বলেছেন যে মানুষ করুক, বলিও থাকতে পারে, পশু হতে পারে, কিন্তু সেটা যেটুকু তার যেখানে প্রয়োজন এবং যতটা সেখানে হিংসা বা ক্রূরতা নিষ্ঠুরতা কম থাকে, নিজস্ব ঘেরা জায়গার মধ্যে, তাই তো তারাও বলছে যে মানুষ ব্যবহার করে প্রত্যেকটা জিনিসকে যেমন ব্যবহার করে, পশু পাখিকেও সেরকম ভাবে মানুষ ব্যবহার করছে নিজেদের প্রয়োজন মতো। পিন্টুদা তুমি একটু বলো, অনেক কথা বলেছে, তারপরে আমি যুধিষ্ঠিরের কাছে আসছি, যে তাহলে আমাদের এই যে পশু বলি না দিয়েও কি আমাদের পূজা পার্বণ কিভাবে কি করা যায়, তুমি কি বলো? পশু বলিটা আমরা একবারই ছাড়বো? এবার বলি, আজ পর্যন্ত যতগুলো পশুগুলি বন্ধ হয়েছে আধুনিক ভারতে, ব্রিটিশ ভারত থেকে বলছি, অনেক জিনিস বন্ধ হয়ে যায়, অনেক কিছু বন্ধ হয়েছে, আইন ছিল, এখন মনে হচ্ছে খারাপ। পশু বিভিন্ন বিখ্যাত মন্দিরে পশুগুলি বন্ধ হয়ে যায়। আগে সেটা কিন্তু সংস্কৃতি ছিল, ধর্মের একটা আধার ছিল। আমি এখানে আদিবাসী অনাদিবাসী বলছি, ঠিক আছে, তো সেগুলো বন্ধ হয়েছে, এরপরে সেগুলো তাহলে আবার চালু করতে হয়। সেই হিসাবে সুপ্রিম কোর্ট তো মহামান্য সুপ্রিম কোর্ট আমাদের তো নির্দেশ দিয়ে দিয়েছে যে এগুলো করা যাবে না, মানে পশুগুলি এখানে বন্ধ হইল, যে কোনো কারণে এক্সেপশনাল, আমাদের এক্সেপশনাল, হ্যাঁ মাইনরিটি রিলিজিয়নের এক্সেপশনাল বলছি, এটা বলছি, ঠিক আছে, আমি এইটা বলছি। এবারে মানুষ তো অয়েল এডুকেটেড, অবশ্যই, ঠিক আছে, একটা পশু কিন্তু অয়েল এডুকেটেড হতে পারে, অয়েল ট্রেন্ড হতে পারে, ঠিক আছে, আইন তো আমরা আমাকে এটা বলতে তোমার সুবিধা হবে। কাস্টমস আদিবাসী যেটা বলছে আমাদের এখানে, আমি তো জঙ্গল মহল, আমি এখন হাঁস মুরগি কাটি, ঠিক আছে, ঘরে আইলে পরে
কাটতে বাকিরা ভয় পায়, আমি কিন্তু কাটি, কারণ আমরা তোমার ঘর গেলে তুমি কেন? হ্যাঁ একদম কুকুরি হাঁস আমি কাটবো। এখন ব্যাপার হচ্ছে কি যে এখন সংস্কৃতি আমাদের পরিবর্তনশীল। আমরা এর আগেও এই প্রসঙ্গটা থেকে অন্য একটা দিকে যাচ্ছি। জঙ্গলমহলের এখন ডিজে একটা সংস্কৃতি হয়ে উঠছে, সেটা নিয়ে মধুদা করেছে। আমি বলছি উদাহরণ বলছি একটু না বললে খারাপ হবে, অনেক কথা জানে না, সেটা নিয়ে মধুদা ব্যক্তিগত স্তরে অনেক লড়াই দেখাদেখি করেছিল। ডিজে একটা সংস্কৃতি। এবারে মানে শব্দ দূষণ বন্ধ করার জন্য আমাদের সংবিধানে মহামান্য আমাদের যে সর্বোচ্চ আদালত আছে নির্দেশ মানে বলে দিয়েছে আর কি, যে কারো মানে অনুভূতিতে আঘাত দেওয়াটা যেমন ইয়ে করা, পিসফুলি যে বাস করছে শব্দ দূষণের মাধ্যমে, যে ধর্মীয় ভাবে হোক বা অন্য কোনো ভাবে হোক, সেটা তাকে ডিস্টার্ব করানো হচ্ছে কি এটা আইনগত। আমাদের জঙ্গলমহলে এখন একটা স্ট্রেন্ড হয়ে গেছে, অন্যদিকে কম বাজে, আমি দেখেছি তো বিয়া গীত কম বাজে, ডিজে গীতটা বেশি বাজে। কি যে বাবা ধামসা মাদকটা ঠিক ছিল, তখন অবনতি হয়ে গেছে। বিয়া গীত এটা আমাদের সংস্কৃতি ছিল, আমাদের সংস্কৃতি একটা ছিল, এটা আমরা সমালোচনা করব না। কিন্তু আপনি দেখবেন এখন ডিজের খরচা জানেন আপনি, এক একটা ডিজে করলে 30-40 হাজার টাকা খরচা, এক ঘন্টা। হ্যাঁ সেটা কয়েক ঘন্টায়। এইবার ভাবুন আপনি যে ইমোশনালি একটা বললেন যে না আমাদের রূপা সুপা পড়ে, আমাদের গরিব পড়ে, 40,000 টাকা খরচা করে সে ডিজে আনতে পারছে, কিন্তু সে একটা শব্দ দূষণ করছে। এটার জন্য কিন্তু শুধু আমরা ঠিকানা নিয়েছি যুক্তিবাদী সমিতি, জনসচেতনতা প্রসারে কিন্তু বাকিদেরকে উদ্যোগ নিতে হবে, তাই তো? এবারে ঘটনা যে আমরা শুধুমাত্র ওটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি না, আমরা বারবার অনুরোধ করছি, দেখুন এটা সবটাই কিন্তু আমাদের কি আবেদন ভিত্তিক, ঠিক আছে? আমরা যদি আমাদের সংবিধানের 25 ক এটা অনুচ্ছেদে বলছে যে বিবেকের স্বাধীনতা, সংবিধানে লেখা আছে বিবেকের স্বাধীনতা। বিবেকের স্বাধীনতার উপর ভিত্তি করেই আমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু হচ্ছে, এই যে অ্যামেন্ডমেন্ট আনছে, এগুলো চেঞ্জ হচ্ছে, সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে। দেখবেন এক সময় ডিজে আমরা সবাই জানি যে খারাপ আছে, তারপরে কিছু অংশ দেখবেন আমাদের ছানাপোনা গুলো যারা আছে কম বয়সে বা মাঝ বয়সে, তারা বাবা আমার বিহারে ডিজে হবে না, বেশিরভাগ আমরা বিরোধিতা করছি, আবার ওরা ইয়াতে লুকায় লুকায় ডিজে করে সেটা তখন আমাদের জ্ঞান ছুটতে থেকে ও অমুক বিয়াতে ডিজে বাজছে, তাহলে পুলিশের কাছে আমরা দ্বারস্থ হইলাম। এখন এটা উদাহরণ দিলাম আমরা সেই হিসাবে কিন্তু আমরা বলেছি যে না, যদি এই সাংবিধানিক দায়রের মধ্যে থাকে পরে যদি এটা হয় আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যখন এটা ক্রস করবে, ঠিক আছে, তখন সেটা কিন্তু প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি যে না এটা দেখুন, যদি সেটা তাদের আইনগত ইয়ার মধ্যে থাকে। বাস এইটুকুই আমি এইটুকু বলবো, আদিবাসীদের ক্ষেত্রে হলো আমরা বাকি ক্ষেত্রে ডিজের বন্ধের পক্ষে আছি, হলো আমাদের কাস্টম বাঁচাবার মাঝে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের কাস্টমের যেগুলা চলছে সেইগুলাই রিটেন অভিযোগটা আরো সচেতনতা চলে, আলাদা গল্প। মানুষ যদি উপলব্ধি করে আমার প্রয়োজন বোধ নাই, ইহানে আপনি ছাড়বেন, এই লিখিতটা না করার জন্য অনুরোধ করব। আমরা যেটা করি যে লিখিত অভিযোগটা এই নেই যে পুলিশ ধরপড় করে দেবে, এই না এবং লিখিত অভিযোগ মানে কমপ্লেন হলো তো একটা প্রচারের আলোকে নিয়ে আমি জিনিসটাকে এরপরে মনে করে একটা দুর্বল লোক পুলিশ যায় ওকে তুলে আনতে পারে, ওর ব্যক্তিগত অন্য কোনো রাগও থাকতে পারে। মধুসূদন যুক্তিবাদী পক্ষে অভিযোগের ভিত্তিতে একটা মানুষ যে কুটুম বন্ধুকে জানাচ্ছে, হঠাৎ দেখা গেল যে ধর্ম পূজার আগে বা মারুয়া পূজা করতে করতে ওকে তুলে গেলে গেল ছাগল কাটার জন্য। এইটাই সমস্যা হতে পারে, কারণ পুলিশের তো বিভিন্ন রকম থাকতে পারে। তো আমরা এইটা বলবো যে কাস্টমের উপরে আমরা কে অন্তত তাদের সচেতনতা চলুন, আপত্তি নেই, তোমরা প্রচার প্রসার, আমরাও বিজ্ঞানকে মানি, বিজ্ঞানকে কেউ মানছে না, অস্বীকার যুক্তিবাদকে আমরাও স্বীকার করি, কারণ এই দুনিয়ায় সেই দিন এই জায়গায় মোবাইল নেটে পৌঁছেছে, আরো কত ডেভেলপ হবে, এটা বিজ্ঞান যুক্তিবাদের ফল। ফলে আমরাও চাই যদি আমাদের ভিতরেও কোনো কুসংস্কার থাকে সেগুলো ধীরে 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 মানুষকে সচেতন করে তার থেকে মুক্ত করা। কিন্তু আমরা আমাদের ভাষা, সংস্কৃতি, আইডেন্টিটি এখন বাঁচাই রাখতে হবে, কারণ আমাদের অধিকারের লড়াইটা চলার জন্য। আমরা যেদিন আমেরিকার সমতুল্য অ্যাডভান্স হয়ে যাবো, সমস্ত জায়গায় অধিকার রাইট মাইট পাই যাবো, সেদিন আমরাও সেদিন বিভিন্ন মনে তুমি কোয়ার্টার উপরে থাকবে, তুমিও কারাগারের উপরে ভাষণ দিয়ে দেবে, কি সুবিধা আছে, তোমাকে ধার পাইতে হবে না। তো এইটা গল্প কি আমরা যে দাবিটা করি সে দাবিটা কিছুগুলা আমাদের ভয় হয় তোমরা মাঝে আরএসএস এর রকম করে আমাদের সংস্কৃতি ধ্বংস করে তার করছো, এটা সেটা ক্লিয়ার করতে হবে কি এটা ষড়যন্ত্র হবে, কারণ আমরা যখন যাচ্ছি তখন এইরকম করো না।
কাটা ওই কাটা বন্ধ না, আমি একটু বলি। হ্যাঁ। আমি যেটা বলছিলাম যে মধুদার সঙ্গে আমাদের কোথায় আমরা বলছি ধর্মের নামে পশু বলি, মানে বলির প্রশ্নে আমাদের একমত আছে। বলি খাবো তখন বলি করবো। আমরাও বলছি যারা ধর্ম 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 দ্বিতীয় সালে স্বীকার করছে। হ্যাঁ, স্বীকার হয়ে গেছে ওটা। ব্যাপার হচ্ছে যে আমাদের যুক্তি অনুযায়ী আর উচিত অনুচিত এই দুটা প্রশ্ন এখানে আছে। যে আমরা কোনটা আগে করি, আমরা এই যে পশু বলিটাকে আগে গুরুত্ব দিব না মানুষের যে মৌলিক সমস্যা, যেগুলা সমস্যা শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, কর্মস্থান, এই নিয়ে মধুদাদের আন্দোলন করা উচিত না শুধু এই কে পাঠা বলি করলো, কার বইয়ের টাইম লাগলো, কার কি হইলো, এইসব করা উচিত। আমার কথা হইলো যুক্তিবাদী সংগঠনের মধুদাদের উচিত মানুষের যেগুলো আগে দরকার বলতে সমস্যায় মানুষ জর্জরিত, মধুদারা তাদের কাছে যায়। কে পাঠা বলি করছে মনের আনন্দে সব কুটুম ভাইয়ারকে ডাকে, সেইটা নিয়ে যদি পুলিশের কাছে গেল, আমি ধরে নিলাম মধুদার কথা মতো যদি পুলিশ আসতো তাহলে কি হইতো পরিস্থিতি। মধুদার কথাটাও আমি ধরে নিলাম যে পুলিশ মাইন্ড সংবিধানে আছে, কিন্তু পুলিশ ভালোই জানে সংবিধানে নাই কি, ওটা সংবিধানের দুমুখী কথা বলা আছে, একটা নির্দেশ বলা আছে আর একটা অধিকারের কথা বলা আছে। এই অধিকার আর নির্দেশের কথা বলার কারণে পুলিশ আরো ভালো জানে যে ওইখানে গেলেই রাম পিটানো খাবে। সেইটা বলছিলাম যে মধুদারের কাছে আমার একটা জিনিস বলার, যে এত এত সমস্যা, মানুষের মৌলিক সমস্যাগুলো তো সংবিধান নিয়ে এত এই দাদারা এত এত আলোচনা করছে সংবিধান। আরে বাপ, সংবিধানে আমাদের কথা বলা আছে কিনা সেইটা দেখুন, থাকলেও সেইগুলো হচ্ছে নাই কিনা সেটা বলুন। সংবিধানে মানুষের কথাটা কতটা কার্যকরী, ওই প্রতি মুহূর্তে মানুষের সমস্যা, এই বিষয়গুলো নিয়ে হোক। এই যে পাঁঠা বলি না, ছাগল বলি না, গরু বলি, মানুষ বলি, এইগুলা স্বাভাবিক কারণে মানুষ যেদিন বুঝবে যে এটা না করলেও চলবে সেদিন করে দেবে। সামনে উঠলি বেগুন কোদর, এই যে পিন্টু ভাই প্রশ্ন তুললো কেলিয়া পাথরে প্রচুর কাটতো, প্রতি বছর কাটতো। ওরা এখন বুঝে গেছে এটা না করলেও হবে। বলছে যে কেউ বলে যে কেউ বলে যে কোথায় যেন দমে পাঁঠা কাটে, এই যে পাঁঠা কাটছে এগুলা সমস্যা হয়, মানুষ যখন বুঝে যাবে তখন কাটবে। কাটাকাটি না, যদিও আমি একমত, মানে অনেক সমস্যা আছে সেদিকে আছে, কিন্তু এটাও সত্য। আমি যতটুকু ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কাজকর্মগুলো দেখি, তারা চাইল্ড ম্যারেজ নিয়েও সরব হয়। তারা ডাইনি অর্থাৎ পুরো জায়গায় যদি ঘর ছাড়া, এমনও ঘটনা দেখেছি গোটা গ্রাম ঘর ছাড়া করেছে, সেই মহিলাকে বা সেই ব্যক্তিকে সদস্যকে দিয়ে পুলিশ সুপারের অফিসে কোনো মহিলা যদি স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে, কোনো মহিলা যদি কোনো জায়গায় যে তার যে বিভিন্ন শ্বশুর বাড়িতে অত্যাচারিত, সেক্ষেত্রে আমরা আমাদের কাজটা ব্যাপক, আমাদের লিমিট নেই যে আমরা এই কাজ বলার প্রয়োজন আছে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য থেকে সমস্ত কিছু আমরা আন্দোলন করি, সেটা আমাদের কোনো ব্যারিয়ার নাই যে আমরা এটা করবো না এটা করবো না, আমাদের ব্যারিয়ার নাই। আমাদের যতটুকু সাধ্য আছে সেই জন্য আমাদের তো একটা কাজ করা অবশ্যই। ব্যাপারটা হচ্ছে আপনারা যেটা করেছেন বা করছেন, এইগুলার সঙ্গে আপনাদের জানতে হবে যারা এই সবগুলা করছে, যেগুলোর মধ্যে অন্যায় দেখতে পাচ্ছেন আপনারা, যেটাকে বিজ্ঞান বলেন বা যুক্তি বলেন, তাহলে আপনাদের ওদের কাছে যেতে হবে। ওদের কাছে না গেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা তো, আমার তো মনে হয় আপনারা হঠাৎ করে চলে গেছেন, এটা দেখেন। আমাদের এগুলো প্রচারের সাথে যেমন একটা যে কোনো জিনিস, খারাপ জিনিসকে বন্ধ করতে গেলে যেমন মানুষের প্রতি মানে স্থলে ঘটনাস্থলে গিয়ে সচেতনতা প্রচারের দরকার আছে, তেমন আইনি প্রয়োগের দরকার আছে। সবটাই একই প্রয়োগ আছে, মানে শুধু আইন দিয়ে কিংবা শুধু সচেতনতা দিয়ে যেন আমরা এই টুসু গানের মাধ্যমে এই যে মানুষকে বিভিন্ন ধরনের রাতি প্রচার করি, গানের মাধ্যমে যে বিভিন্ন সমাজ সচেতনতার কাজ করি। তো এই জিনিসগুলো আমাদের বিভিন্ন জায়গায়, কিন্তু আমাদের কিন্তু ব্যারিয়ার নেই, কিন্তু আমাদের তো সীমিত অবস্থা আছে। অর্থনৈতিক শিক্ষা, স্বাস্থ্য, সমস্ত কিছু সমাজ সবাই আইনের প্রশ্নে বলেছি যে এই যে চিন্তা শুধু আইন দিয়ে নাই, শুধু এই যে চেতনার প্রসার করে বর্তমানে জেলা শাসক, বর্তমানে যে সর্বমঙ্গলা মন্দির ছিল, সে ডিএম কিন্তু ওখানে
আইন প্রয়োগ করে না। ডিএম কি করলো যে আমাদের একটা কিছুদিন আগে ওইখানে জেলা শাসকের কাছে আমরা কালো কাপড় পরে মানে একটা মিছিল করেছিলাম। জেলা শাসক সেটাকে আইন প্রয়োগ করলো না। জেলা শাসক কি করলো ওই যে বিভিন্ন মন্দির কমিটিকে ডাকলো, তার মধ্যে সর্বমঙ্গলা মন্দির বর্ধমানে তাকে ডাকে একটা আলোচনা করলো সবাইকে, পূজা কমিটি এবং সমস্ত বিষয়টা তিনি আর কি সংবিধানগত ভাবে জিনিসটা বুঝালেন আর কি, যেটা মানবিক কুসংস্কারের দিকটাও বুঝালেন, যেটা শুধু আমাদের কাটে খাওয়া না, এটার পিছনে একটা কুসংস্কারও আছে, এই যে আমরা বলিটা দিচ্ছি। তো সেই জিনিসটা তিনি বুঝালেন এবং বুঝার পর কিন্তু অনেকগুলো কমিটি আছে, পূজা কমিটি আর কি, দুর্গা পূজা কমিটি, সর্বমঙ্গলা মন্দির, বর্তমানে সর্বমঙ্গলা মন্দির হাজার পড়ে গেছে। জেলা স্তর কিন্তু তাদের সঙ্গে গোল টেবিলে বসে আলোচনার মাধ্যমে কিন্তু সেটা সমাধান করে যায়। তাই এই যে একটা যে শুধু আইন প্রয়োগই সেটা বলছি না, একটা মানুষের মধ্যে যে একটা সচেতনতা প্রচার, যে এটা ভালো মন্দ বোঝানো, এরকম মাধ্যমে আছে। কিন্তু হচ্ছে যে আমরা কতজন যে মানুষের কাছে পৌঁছাতে পারি সম্ভব নয়, যেহেতু অত জায়গায় সম্ভব নয় একা কোনো থেকে। আমরা আইনটাকে প্রশাসনকে একটু ধাক্কা দিই, যাতে প্রশাসন একটু নলেজ পায়, প্রশাসনের যাতে নিজেরা ওই প্রচারের কাজটা করে আমাদের থেকে, সেটা প্রশাসনেরও একটা দায়িত্ব, আমাদের যেমন দায়িত্ব প্রশাসনেরও একটা দায়িত্ব। তাহলে প্রশাসনও করতে পারে যে আইনের প্রয়োগ না করে ওখানে যায় প্রচার প্রসার করে চিন্তা ভাবনা প্রসার করে সেটাকে বন্ধ। আমরাও কোনো অন্ধবিশ্বাস বুজরুকির বিরুদ্ধে আমরাও চাইছি নাই যে যেখানে পাখণ্ডবাদ আছে, কুসংস্কার আছে, সেগুলোর বিরুদ্ধে মানুষকে ভুল পথে চালিত করছে, যেখানে মানুষকে ঠকানো হচ্ছে, ওগুলোর সঙ্গে আমরাও সহমত আছি। আবার যে দুটা করেছিল ত্রিপুরা হাইকোর্টে, কিন্তু হাইকোর্টের অর্ডারে আর কি, যে গোটা রাজ্যে আর কি পশুবলি বন্ধ করে দিল ত্রিপুরা হাইকোর্ট। আর যেটা আমাদের এই যে কালীঘাট বিখ্যাত কালী মন্দির, সেটাই বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা করেছিল কালীঘাটের একটা মন্দির কমিটির সঙ্গে। সেখানে কিন্তু আজ 2016 সালে আর কি বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলার মাধ্যমে কালীঘাটে আর কি পশুবলি প্রকাশ বন্ধ, এমনি গোপনে করতে পারে কিন্তু প্রকাশ্যে বলেছে বন্ধ করতে। ওগুলো হতে পারে, মানে সচেতনতা আইন দুটাই আর কি দরকার। আমরা এই কোশ্চেন আছে, আমরা যেটা বলেছিলাম যে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জায়গাগুলো আছে, সেখানে যারা দেখছেন তাদেরকে কমেন্ট করেছেন এবং বিষয়টা খুব যুক্তিপূর্ণ বন্ধুত্বপূর্ণ আলোচনা। যদি কিছু কমেন্ট থাকে, কিছু আছে লক্ষ্য করে গেছে? একটা কমেন্ট ছিল, আমি বলছি যে ওলোকদা লিখেছিল যে আমরা পাঁঠা ছাগল কেনার সঙ্গে সঙ্গে গোলকিজরাও কিনে বানিয়ে দিই। এটা তো কোশ্চেন হলো না, ওটা তো লেখে কিছু যে পাঁঠা ছাগল কেনার সঙ্গে সঙ্গে গোলকিজরাও খাবার জন্য নিয়ে যাই। প্রশ্ন কি ছিল না, প্রশ্নটা কি ছিল বলো? মানে আমরা পাঁঠা ছাগল কেনার সঙ্গে সঙ্গে গোলকিজরাও আদা মশলা যাবতীয় রান্নার জিনিস নিয়ে ঘরে খাবার জন্য নিয়ে ওটাই। তাহলে এই যে প্রসঙ্গটা উঠেছিল যে না এই ফেলে দেওয়ার প্রশ্ন, না ফেলে দিয়ে আমাদের ফেলে দেওয়ার এরকম কোন যদিও কোথাও চলছে ওটা বন্ধ ভালো, আমরা যেটা বলি হবে খাওয়ার জন্য। আমি যতটা জানি, আমি দেখি না যে ধর্ম পূজায় নাকি ওই যে পাতা পূজায় মাথা গেলানো তুলে দেওয়া না না ওটা ওর প্র্যাকটিক্যালি যায় না, খাওয়ার জন্য খাওয়া যায় না, জানো না, আমার জানা না না। ওটা উনি কি বলবেন? আচ্ছা ঠিক আছে, একটা প্রশ্ন করছি, মাংস খাওয়া কি মানুষের পক্ষে অত্যন্ত জরুরি? মাংস খাওয়া, হ্যাঁ মাংস না, এটা খেয়াল করিনি, অনেকক্ষণ আগে শুরুতেই বলে দিয়েছি যে আমাদের আরেকবার তুমি বলে দাও। ফেসবুকে যদি দেখা করছে বিকল্প না হয় এমন কোন খাবার, তার যদি বিকল্প কোন জায়গায় প্রোটিন জোগাড় হয়, মাংস খাতেই হবে এমন কোন এবার একটা বৈজ্ঞানিক গবেষণা চলছে যে অলরেডি প্রোটিন আর কি মানে কৃত্রিম ভাবে তৈরি হবে, তখন সেটাকে কিন্তু আমার তো শরীরে যোগান দরকার। আরেকটা শুধু ওইটা না, শুধু প্রোটিন ওই না, বিকল্প আরেকটা ব্যাপার আছে, মানুষের রসনা তৃপ্তি বলে একটা জিনিস আছে, স্বাদ 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 আমিও এবং উদ্ভিজ্জ প্রোটিন দুটাই দরকার। উদ্ভিজ্জ প্রোটিন দুটাই দরকার আছে। এবারে আমি একটু বলি, আমরা বিজ্ঞানী লয় বাবু, ডাক্তারও লয়। আমরা দেশটা নিয়েছি বলে অত জটিল কোশ্চেন ভাঙে বলতে না, যেমন কেউ বলে পুরো আইনের ব্যাখ্যা নাই বলতে পারি, কারণ আমরা লয়ারও লয় আর ডাক্তারও লয় যে আমরা ওইগুলোর উপর কেউ পিএইচডি করে বসে আছি। ওইগুলা নিয়ে তো মানে রিসার্চ ভিত্তিক কোন কোশ্চেন মানে প্রমাণ আছে, প্রশ্নগুলো এখন বিজ্ঞানীর কাছে অধিকাংশ সেই জায়গায় আমাদের সাম্প্রতিক কালে চলা যে সমস্ত ঘটনা প্রবাহ, সেখান থেকে কোনটা ভালো কোনটা মন্দ, এক চোখের পক্ষে আরেকটা বন্ধ হতে পারে, কিন্তু সেটা কতখানি তার মধ্যে যতটা ভালো আছে সেই ভালোটাকে গ্রহণ করা এবং মন্দটাকে উপেক্ষা করা। আর কিছু কোশ্চেন আছে ওই অনলাইনে দেখো, ফেসবুকের কোশ্চেনগুলো আমরা নিচ্ছি। ফেসবুকের ফেসবুকে কোনো কমেন্ট ফেসবুকের কোনো কমেন্ট আছে না? ওটা যে 24/8 নামে যে আর্টিকেল এবং ধর্মলেখার আছে, আর যেটা ইন্ডিয়ান পেনাল কোড আছে, পেনাল কোড যেটা আছে মানে 428 আচ্ছা 29, তাহলে আমি কোন দিকে মানব? এই 25 থেকে 28টা মানা যাবে আর্টিকেলে,
না মানে ওদিকে যে মানে যেটা আইন অনুযায়ী আছে যেমন 428 নম্বর আইন আছে 429 নম্বর আইন আছে তাহলে কোন দিকে মানে মানে তুমি দেখো মানে শোনো, আমরা কেউ সংবিধান বিশেষজ্ঞ নয়, ওটা আমরা ক্লিয়ার কাট তোকে বলে দিই এটা কেউ যেটা আইনের ছাত্র না, আমরা কেউ আইনের ছাত্র নয়, আমরা আইনের জ্ঞানও দিতে ভাই পাইবো না। এই যে ব্যাখ্যা দিতে পারে একমাত্র সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তোমাকে সংবিধানের সমস্ত কিছুই যাতে কারো কোনোটা ভায়োলেট নাই। তুমি আইপিসির গল্প বলছো, আইপিসিটা হইলো পেনাল কোডটা হইলো অপরাধে কি কি সাজা হবে সেইটা, ওটার বিধান দেয়া আছে। কিন্তু মূল সংবিধানের এটা পার্ট যে আমি এইটা করলে আমার কি সাজা হবে, আমি চুরি করলে আমার কি হবে, তুই মার্ডার করলে কি হবে, সেটা আইপিসি আছে। এটাই ক্লিয়ারটা করেছেন আগে যেরকম দেবেন একদম ঠিক। সংবিধানের প্রভিশনটা আলাদা, কিন্তু আবার বিভিন্ন যখন আইন হয় সেই আইন অনুযায়ী কিংবা আগে যে আইপিসি সিআরপিসি ছিল এটা এখন উঠে গেছে। বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা আর ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা নামটা পাল্টানো হয়েছে নতুন ধরনের। তো সেক্ষেত্রে যাই হোক এই আইনের মধ্যে যেমন আমরা দুই পক্ষই খুব বুঝে আর্টিকেল যেমন নিপেন্দা দিয়ে শুরু করলো যে আমাদের প্রত্যেকের একটা রাইট আছে ফ্রিলি প্রসেস করা, প্র্যাকটিস করা, বা 29-30 নম্বর ধারায় ধরবে তারা সংখ্যালঘু তারা নিজেদের মতো করে ধর্মীয় আচরণ শিক্ষা সাংস্কৃতিক মানে তাদের একটা বিশেষ অধিকার আছে সেটা করতে পারা। আবার সেখানে বিভিন্ন ক্ষেত্রে যখন পশুপুরের ক্ষেত্রেও দেখছি তো সেই সুরক্ষা দিয়েও ধারাটাকে বলা যে সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি এন্ড হেলথ, বলি হোক পূজা হোক কাটাকাটি হোক, কিন্তু তার সঙ্গে পাবলিক অর্ডার থাকবে, স্বাস্থ্য থাকবে, যেটা আমাদের সবার আলোচনা মোরালিটির মধ্যে উঠে আসবে। আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে আরেকটা প্রশ্ন আমি করতে চাই নিপেন্দা মধুদা উভয়ের কাছে, যে সমাজ সংস্কারের জন্য যে কুসংস্কারের জন্য বিজ্ঞান মঞ্চ এবং সমাজ পক্ষ কি কি পদক্ষেপ নেবে ভবিষ্যতে? আমাদের পদক্ষেপ তো চলছে আজকে নয়, কন্টিনিউ হলো, যাতে যত মানুষ আছে সবাই কোনো না কোনো কর্ম করে। এবার সংগঠনের দিক দিয়ে যার যেমন দায়িত্ব, যার যেমন ক্ষমতা সে সেরকম করছে। মধুদার যেমন সদস্য সেরকম বিভিন্ন ভাবে কাজ করে গেছে, আমার যাদের যেমন সামর্থ্য সেরকম আমরা করে গেছি। এবং এইটা হচ্ছে কন্টিনিউ প্রসেস, যতদিন এই বিশ্বটা থাকবে সময় সময় এটা চলতেই থাকবে, মানে প্রভাব বন্ধ নাই, ইস্যু বদলাতে থাকবে। আমরা মরে যাবো, কিন্তু আবহমান কাল ধরে মানে যেটা চলছে এই যে পরিবর্তন বলে আজ আমি মোবাইল মানে চলছে চলবে, এটা কন্টিনিউ প্রসেস। আর আমাদের এটার দায়িত্ব নাই, আপনারাও যারা দেখছেন বা ইহা করছেন সবারই যার যে দিনটা মনে হবে যে যুক্ত আছে এটাই তো মানুষ করে, এটা আমাদের আলোচনাটা চলতে থাকে, এটা মাঠে আমরা একদম শেষ পর্যায়ে আছি, আলোচনা শেষ করব। তার আগে আজকের সার্বিক আলোচনার যে নির্যাসটা আমি কাছ থেকে 2 মিনিট করে নিয়ে নেব, তারপর আমরা আলোচনা কন্ট্রোল করছি। তার এই সামগ্রিকভাবে একটা বার্তা, যেহেতু যাদের লেখাকে কেন্দ্র করে উঠে আসা, আমি বিজ্ঞান যুক্তিবাদী সমিতির পক্ষ থেকে সংক্ষেপে মধুদাকে বলার একটু আমরা যেহেতু মানুষ যেহেতু এই যে পূজা পাঠ করে কিংবা প্রকৃতি পূজা কিংবা যে কোনো দেবদেব পূজা করে একটা শ্রদ্ধার চোখে দেখে, আমরা চাইছি যে শ্রদ্ধার স্থলটা রক্তমুক্ত হোক। এই উদ্দেশ্যে আমাদের আর কি যে মানুষ ধর্মটাকে আরো মানবিক করার চেষ্টা করছি। ধর্ম থেকে ঠিক আছে, সব একবারে ধর্মটা সরাসরি চট করে উঠে আসে বিজ্ঞানের সমমনস্ক বা হয়ে যাবে এরকম কিছু নাই, মানে একবারে মানে 100% বিজ্ঞানের সঙ্গে মিশে নাই। কিন্তু আমরা চাইছি তার একটা সংস্কার, যে ধর্ম যাকে তুমি শ্রদ্ধা করছো তার কাছে অন্তত এই যে রক্ত স্নাত ব্যাপারটা হোক। সেই কারণে রবীন্দ্রনাথ কিন্তু একটা এই যে পশু বলির বিরুদ্ধে, মানে এই যে চৈতন্যদেব থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী সবাই কিন্তু এই ব্যাপারটার বিরোধিতা করেছে। স্বয়ং রবীন্দ্রনাথ এর বিরুদ্ধে যিনি নোবেল পুরস্কার পাইছিলেন ভারতের সর্বপ্রথম নোবেল পুরস্কার 1913 সালে, তিনি কিন্তু এই বলি প্রথার বিরুদ্ধে একটা বিসর্জন নাটক লিখেছেন আর কি। সেখানে তিনি অনেক কিছু বিষয়ে আরো তিনি ধর্মমোহ বলে আর কি বিভিন্ন গ্রন্থ লিখেছেন। সেখানে কিন্তু সেখানে এর বিরোধিতা করা হয়েছে। যেমন রবীন্দ্রনাথের একটা কোটেশন আমি তুলি, যখন দেবীর সম্মুখে বলি সকর্দম রক্ত সর্বাঙ্গে মাখিয়া সকলে উৎকট চিৎকারে ভীষণ উল্লাসের প্রাঙ্গণে নৃত্য করিতে থাকে, তখন কি তাহারা মায়ের পূজা করে, না নিজেদের হৃদয়ের মধ্যে যে হিংসা রাক্ষসী আছে সেই রাক্ষসীটার পূজা করে? আরো তিনি বলেছেন, যেটা আমরা ক্লাস 9 এর পাঠ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সকলেই পড়েছি, যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজই ভাঙো তার নিঃশেষে, ধর্মকারার প্রাচীরে বজ্রহানো, এই অভাগা দেশে গানের আলো আনো। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথকে দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সকলের প্রতি আবেদন রাখি যে আপনারা আরো মুক্ত চিন্তা হন, আরো মানবিক হন, এই বলে আমি আমার বক্তব্য আজকে শেষ করছি।
বেশ, আমাদের এই আলোচনার এই একটা প্যানেলের প্রশ্ন আছে। অন্যতম বক্তা বেশ শেষ মুহূর্তে প্রশ্ন আছে, কিন্তু অনলাইনে আসা প্রশ্ন বলো। আর আমাদের অনলাইনে আজকের পরে মধুদা আবার কুর্মী জাতি গোষ্ঠী ধরম পূজা বা পাতা পূজা বন্ধ করতে চিঠি চাপাটি করলে নাকি আজকের করবেন নাকি আজকের পরে এই বিষয়ে ইতি মুসলিমদের কুরবানিতে বলি বন্ধ করতে কবে কোথায় চিঠি চাপাটি করেছে? আমরা এরকম কোন পক্ষপাত না, আমরা সব জায়গায় করি। আমরা যে মসজিদের যে মাইক বাজে শব্দ দূষণের বিরুদ্ধে একাধিকবার আর কি আমরা করেছি। আমরা এই রিসেন্টলি আর কি আমাদের খোঁজ খবর চলছে, যদি কোথাও প্রকাশ্যে কুরবানি চলে মুসলিমদের আর কি অনুষ্ঠানে, সেই প্রকাশ্যে আমরা খবর রাখি, প্রকাশ্যে বলেই আমরা সেটার প্রতি অভিযোগ করব। তবু আমরা একটা জেনারেল আর কি পিটিশন আর কি দিই মাঝে মধ্যে, এবারও দিব যখন সেই পরবটা আসবে কিংবা তখন আসবে। আমাদের এইরকম কোনো হিন্দু মুসলিম ভেদাভেদ নাই। যেখানে আমাদের খারাপ জিনিস পাবি, যেখানে বুঝি যে এখানে এই জিনিসটা খারাপ, সেখানে আমরা বিরোধিতা করি। সেখানে আমরা জাতি ধর্ম কিছু নির্ভর করি না। কালী পূজা ব্যাপক মধ্যবর্তী থেকে কাটছি ব্যাপক শিব মন্দির, আর এমনকি আমি নিজে হাইকোর্টে একটা মামলা করেছি। হাইকোর্টের মামলাটা এখনো চলছে আর কি, এখনো কন্টিনিউয়াস চলছে চিফ জাস্টিসের অধীনে আর কি পশু বলি। বেশ, আমরা এই আলোচনার একদম শেষের পর্বে এই প্যানেলে আমি দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখছি, এটা দিয়ে শেষ আমি করছি। আপনাদের এই যে মানে উৎসর্গ বা ধর্মীয় যে অনুভূতিটা বলছেন, ধরুন আপনার বাড়িতে কাউ সাপে কামড়ায়, সাপে কামড়ে প্রথমে আপনি মানত করবেন না প্রথমে আপনি হসপিটালে নিয়ে যাবেন? সেই মানে কাছাকাছি সেই হসপিটালে নিয়ে যাবেন যেখানে গেলে পরে রোগীটা বাঁচবে। আমরা এটা জানি যে বিষধর সাপে কামড়ালে পরে প্রথম 100 মিনিটটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ যত বিষধর সাপে হোক প্রথম 100 মিনিটে যদি আমরা 100 মিলিলিটার অ্যান্টিভেনামটা দিয়ে দিতে পারি, হ্যাঁ ইনভেস্টটা দিতে পারি, তারপরে কিন্তু তার 100% বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা যখন মন্দির মসজিদ বা অন্য কোনো ধর্মস্থলে কিন্তু ভিড় করি না, কারণ আমাদের ওইখানটা কিন্তু যুক্তিবাদীরা কাজ করে যে না এখানে গেলে পরে আমি বাঁচবো, এখানে গিয়ে পরে বাঁচবো। বিজ্ঞান এবং যুক্তিবাদের জয়টা হচ্ছে এইখানে আপনারা নিজেরাই এবারে স্বীকার করুন যে আপনারা কি পজিশনে আছেন, ব্যাস আর কিছু না। আমি একটু দাদার কথা পরিপ্রেক্ষিতে বলি। আজ ওই যে ভ্যাকসিনটা বললেন, ইনজেকশনটা বললেন, সেটা অ্যান্টিভেনাম, সেটা হয়তো কতদিনের আবিষ্কার সেটা তো বুঝতে পারছেন। তার আগে মানুষের কিন্তু ভরসা ছিল ওই দৈব বিশ্বাসেই ছিল যে আমি ওই দৈব ভাবে বেঁচে থাকবো। তখন ওই ওঝা পাত করেই মানুষ যে যতটা সমর্থন বাঁচার চেষ্টা করি। একটা ছিল তখন কোনো উপায় ছিল না, বিকল্প উপায় ছিল না, অনেক মানুষ মারাও যেত। যেমন আগে তোমরা অনেক মারা যেত, সেদিন একটা খবর প্রকাশ পাইছিল যে মানে লোকের কথায় ওঝার কাছে কুকুর বানা ছিল কিনতে লাগে, লোকের কাছে ওঝার কাছে দেখাচ্ছে ভ্যাকসিন নেই নেই, কিছুদিন আগে মারা গেল বাচ্চাটা আর কি। আমরাও কবও বলছি না যে এইটা যে যারা বিশ্বাস করছে রোগ সারিবে বা অনেক কিছু কল্পনা, তার উদ্দেশ্যে যদি কেউ কোনো করছে, তার ভিতরে কিন্তু কোনো বিজ্ঞান নাই, যুক্তিবাদ নাই। খাওয়ার উদ্দেশ্যে বা আত্মীয় ডাকা হয়, সেই জন্য উৎসব পালন রিচ রং ফুর্তি করে মাংস ভাত খাওয়ার উদ্দেশ্যে যেগুলা করা হয়, সেইগুলাকে করতে দেওয়া যুক্তিবাদীর কোনো অসুবিধা থাকার কথা নয়। আমরা যেগুলা করি সেইগুলা কিন্তু আমাদের ট্রেনটা ওই রকমের যে যেটা যতদিন আমরা করি পরম্পরা রিচ হয়, আমাদের গানও হলো, নাচ খেলেও হলো, আর খাওয়া দাওয়া হলো। ফলে যুক্তিবাদী বা আরো বিভিন্ন সংগঠন আমাদের যেহেতু সাংবিধানিক অধিকার দিয়েছে, আমরা বলবো যে এইটা কোনো পাওয়ার আশায় যে আমি এইটা করলে আমার অমুকটা পাবো, এই আশাটা নাই। কারণ আমাদের কৃতজ্ঞতা বলে পাওয়ার পর আমি ন্যাচারালি যেটা পাই তার জন্য তাকে নাম করে কাটিয়ে খালি, এইটা হচ্ছে আমাদের খাওয়াটা। ওইটা আমরা উৎসবের নামে খাই, তো এইটাই বিজ্ঞান যুক্তিবাদীরও কোনো অসুবিধা থাকার কথা নয়। কারণ আমরাও চাইছি বিজ্ঞান আরো জাগ্রত হোক, মানুষ ওই কুসংস্কারের জালে সাপের কামড়ে মানসিক না করে ওইখানে যেগুলো আমরাও চাই। কিন্তু যেটা আমি উৎসব করব, সেই উৎসবটাই যাতে আমরাকে কাইটে খাওয়ার ওইটাই কোনো লিখিত বিখিত দিয়া দিটা বন্ধ করতে হবে, এইটা হলো আমাদের আজকের দাবি বা এই কথা বলে সবাইকে জোহার নকি। ধন্যবাদ আমাদের দুই পক্ষের, আমাদের ভারতীয় বিজ্ঞান যুক্তিবাদী সমিতির দুইজন অনুশোধন মাহাতো এবং নিপেন বাবু ও যুধিষ্ঠির মাহাতো। খুব সুন্দর এবং খুব সুন্দর গুণমণ্ডলে একটা আলোচনা হয়েছে, এবং আলোচনায় একটা আমার খুব অত্যন্ত আনন্দদায়ক বিষয় হলো যে যারা এইটা নিয়ে লিখিত পর্যন্ত করেছিল তারাও কোথাও না কোথাও একটা জায়গায়
ক্লিয়ার করলেন যে সেখানে যতটা সম্ভব মানে হিংসতা ক্রূরতা না থেকে যদি সেই ধর্ম বা সেই পশু বলিতে তাদের কোনো প্রকারের আপত্তি ওজোর যদি সেটা কাস্টমসের ক্ষেত্রে হয় সেটা নেই, কিন্তু সেটা যেন একটা তাদের কথা অনুযায়ী বা তারা যে সমস্ত আইন যুক্তি প্রমাণ দেখিয়েছেন একাধিক আইন ধারা এবং ভারতীয় সংবিধান, কিন্তু সেটা যতটা সম্ভব পাবলিক অর্ডার হেলথ এই সমস্ত কিছু মাথায় রেখে এই আলোচনায় চলুক। আমি একটা মধুদা খুব সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের লাইন দিয়ে শেষ করলেন, আমিও একটা অংশ ধর্ম বিজ্ঞান উৎসব এই চেতনা জায়গা দিয়ে আমাদের বিজ্ঞানের কথা বারবার এসে একদম জগৎ বিখ্যাত জগৎ বন্দিত বিজ্ঞানের কথাই শেষ করি। আইনস্টাইন একটা সময় বলছিলেন সায়েন্স উইদাউট রিলিজন ইজ লেম, রিলিজন উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড। অর্থাৎ বিজ্ঞান ছাড়া ধর্ম হলো ছড়া, আবার ধর্ম ছাড়া বিজ্ঞান হলো অন্ধ। ধর্ম থাকুক বিজ্ঞান থাকুক, কিন্তু অশিক্ষা কুসংস্কার আর অন্ধবিশ্বাসের বেড়া জালে যেন আমরা কেউ কোথাও কোনো রকম ভাবে বদ্ধ না থাকি, আমাদের মুক্ত চিন্তা থাকুক, আমাদের সংস্কৃতি বাঁচুক, ভাষা সংস্কৃতি বাঁচুক। কারণ একটা বৃহত্তর সভ্যতা বা বড় অংশের পরিবর্তনের কাছে যেরকম কিছু প্রাণী এন্ডেঞ্জার হতে শুরু করেছে, আমরা জানি দুর্বল ভাষাগুলো প্রতিদিন কয়েকশো ভাষায় পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাহলে এই সমস্ত আদিম উপজাতি মানুষজন যারা আছে তাদের ভাষা সংস্কৃতি সমস্তটা বাঁচুক, পাশাপাশি বিজ্ঞান আমাদেরকে চলার পথ দেখায়। এই নিয়ে আজকের আলোচনা শেষ করছি। দুই পক্ষ এবং আপনারা যারা দেখছেন সবাইকে অনেক জোহার।